টুকরো টুকরো কিছু অভিজ্ঞতা জুড়ে আমরা যে নাগরিক ইতিহাস রচনার চেষ্টা করে চলেছি, আজকের এপিসোড তাতে এক অন্যতম সংযোজন। যে কলকাতা আজকের তিলোত্তমা হয়েছে, তার রূপ কিন্তু বদলেছে দশক থেকে দশকে। কখনো ফ্যান দাও আর্তনাদে, কখনো বাইলেনের দেওয়ালে লেগে গিয়েছে রক্তের ছিটে। বারবার নেমে এসছে আগ্রাসী সাম্রাজ্যবাদের আঘাত, কখনো জাপানি বোমার রূপে, কখনো বা দুর্ভিক্ষ এবং মন্বন্তর রূপে। গৃহস্থ দেখেছে ঘরে ফেরার স্বপ্ন। আমরা আজকে শুনব দুজন নাগরিকদের কথা। একজন যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রাক স্বাধীনতার সময়কাল কলকাতায় বসে প্রত্যক্ষ করেছেন, এবং অন্যজন সহজিয়ার ভূমিকায় আমাদের সাহায্য করবেন সেকালের সেই ইতিহাসকে গড়ে তুলতে বা মডেল করতে। চলুন এবার আড্ডায় যাওয়া যাক। এই আড্ডাটি কেবলমাত্র অডিও হিসেবে রেকর্ড করা হয়েছিল। বোঝার সুবিধার জন্য এই যে ভিডিও ক্লিপিংটি আপনারা দেখছেন এবং আরো দু একটি ক্লিপিং শ্রীমান সোমনাথ চট্টোপাধ্যায়ের অন্যান্য বিভিন্ন রেকর্ডিং থেকে নেওয়া, সেই ভিডিও ক্লিপগুলো আমরা ইউজ করব, কিন্তু অডিওটা থাকবে আমাদের আড্ডাটির। যত সাম্রাজ্যবাদী ইতিহাস আছে এসে আস্থা করে ফেলে দিয়ে আমাদের দেশের ইতিহাসটাকে নিজেদের মতো করে দেখতে পাবো। আমরা নিজেদের মতো করে দেখতে চাই। 42 কুইট ইন্ডিয়া মুভমেন্ট যখন হয়, তখন আমি ক্লাস 10 পড়ি আরিয়াদার স্কুলে। একটা কথা আছে যে when an old man dies a library burns to the ground, এটা আফ্রিকান একটা প্রভাব। একজন মানুষ যিনি ওই সময়টা দেখেছেন, তার কাছে আমরা ডাইরেক্ট সে গল্পগুলো শুনতে পাচ্ছি, এটা একটা খুব প্রেশাস জিনিস। সে সময়তে রাস্তায়, কলকাতার রাস্তায়, মানে বউবাজার স্ট্রিট, বুঝতে পারছো, এইরকম সমস্ত জায়গাতে মা একটু ফ্যান দেবে, মা একটু ফ্যান দেবে, মা করে মানুষজনকে আমরা দেখেছি। সেই ঘটনাগুলো ধরে নেওয়া যেতে পারে যে খুব ইমপ্রেশন ফেলেছিল ওনার মনে। সেই ইমপ্রেশন গুলো থেকেই উনি ওই টুকরো টুকরো ঘটনাগুলো ধরে রাখতে পেরেছেন। হ্যাঁ, আমরা চাইছি সেগুলোকে স্বাভাবিক, সেগুলোকে সেলাই করে একটা ফ্যাব্রিক তৈরি করতে, ইতিহাসের পুনর্নির্মাণ করতে। আমরা যদি 5-7 হাজার ভারতীয় মিলে একটা ইংরেজ কিনে ফেলতো, এখানে যে ইংরেজ ছিল, তাহলে আমরা ওয়ান নাইট ছাড়ি। কিন্তু তাকে হয়েছিল ওই প্রজন্ম ইংরেজ আমাদের এত লক্ষ লক্ষ ভারতীয়কে প্রধানত রেখেছিল। আমরা কিছু ইতিহাসের ধারাটা নষ্ট হয়ে যাবে এবং সেটাকে ঐতিহাসিকরা নিজেদের বায়াস সমেত যেভাবে রেকর্ড করবেন, সেভাবেই আমাদের কাছে একমাত্র অ্যাভেলেবেল থাকবে। তা বাদে আমরা কোনোদিন কোনোভাবে পাবো না। তো এটা আমাদের একটা এফোর্ট ছিল চণ্ডী মণ্ডপের, যে আমরা পারি কিনা সেটাকে ধরে রাখতে। ইন্দ্রনীল বাবু, আপনি নিজে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় চাকরি করেন। আপনার ইতিহাস নিয়ে চর্চা, আপনার সেটাই আপনার জীবন ও জীবিকা এবং সেটা আপনার নেশাও। তো আমরা একটা আড্ডা মারবো ঠিক করেছিলাম যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কলকাতা। তো সেই আড্ডাটা নিয়ে আমাদের একটা রেকর্ডিং আমাদের আগেও ছিল, কিন্তু তার সাথে আরো কিছু জুড়ে আমরা ঠিক করেছিলাম যে সেই আড্ডাটাকে একটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে তৈরি করব। একটা কথা আছে যে when an old man dies a library burns to the ground, এটা আফ্রিকান একটা প্রভাব। ইউনেস্কো পর্যন্ত এটাকে ব্যবহার করেছেন যে প্রমোট করবার জন্য ট্র্যাডিশনাল নলেজ। আসলে আমরা চাইছি একজন প্রবীণ মানুষের প্রত্যক্ষ করার সময়টাকে বুঝতে, প্রচলিত ইতিহাসের পাশাপাশি একটা সামাজিক প্রেক্ষাপট তুলে ধরতে। বিনয় ঘোষের একটা বই বাংলা সামাজিক ইতিহাসের ধারা 1800 থেকে 1900, মানে এই সময়কালের মধ্যে, এবং সেটা ছিল সামাজিক বাংলার সমাজচিত্র। এটা প্রকাশিত হয়েছিল 1960 সালে। আচ্ছা, দুর্ভাগ্যের বিষয় সেই ধারাটা খোদ বাংলায় ক্রমশ বিলীন হয়ে গেল পরবর্তী দশকে। বিচ্ছিন্নভাবে বেশ কিছু বিদেশি ইতিহাসকারেরা পৃথিবীর নানা মহাফেজখানা থেকে তথ্য সংগ্রহ করে একটা
এবং শুধু তাই নয়, তারা আরবি শিখলেন, ফার্সি শিখলেন, উর্দু শিখলেন, ইংরেজি শিখলেন, অনেক ফরাসি ঐতিহাসিকও আছে। সেই ইতিহাস থেকে বুঝতে চাইছেন। আসলে আমরা আজকে যে কথাটা বলতে চাইছি সেটা আহ, একটা সামাজিক ইতিহাসের ধারাটাকে ধরার জন্য। ধরো যে রাষ্ট্র যে ইতিহাসটাকে সাধারণত নষ্ট করে দিয়েছে, মানে নস্যাৎ করে, যেখানে পৃথিবীর সব জায়গাতেই হয়েছে এটা, এটা যে হয়েছে নিজের মতো করে সেই ইতিহাসকে সময়টা। রাখা হয়েছে। এবং এই যে ওরাল হিস্ট্রির প্রজেক্ট গুলো, যেটা ধরুন আমরা একটা আমাদের সীমিত পরিসরে চেষ্টা করছি, ইতিহাসে বিভিন্ন সময় মানুষ চেষ্টা করেছেন। আপনি যেটা বললেন যে একজন মানুষ যিনি ওই সময়টা দেখেছেন তার কাছে আমরা ডাইরেক্ট সে গল্পগুলো শুনতে পাচ্ছি, এটা একটা খুব এটা একটা প্রেশিয়াস জিনিস। সৌভাগ্য। ইতিহাসের ধারাটা নষ্ট হয়ে যাবে এবং হুম, সেটাকে ঐতিহাসিকরা নিজেদের বায়াস সমেত যেভাবে রেকর্ড করবেন, সেভাবেই আমাদের কাছে একমাত্র অ্যাভেলেবল থাকবে। তা বাদে আমরা কোনোদিন হুম, কোনোভাবে পাবো না। তো এটা আমাদের একদম একটা এফোর্ট ছিল একদম। চণ্ডীমণ্ডপের, যে আমরা পারি কিনা সেটাকে ধরে রাখতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল আসলে 1 সেপ্টেম্বর 1939 থেকে মানে 2 সেপ্টেম্বর 1945, এই দীর্ঘ। 1 সেপ্টেম্বরে শুরু হলো, আর 1 সেপ্টেম্বরে গিয়ে কনক্লুড আগস্টে করলো। হিরোশিমা নাগাসাকির উপর বোমাবর্ষণ হলো। জাপান আহ, আত্মসমর্পণ করলো, তারপরে বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি। উনি সেইটা যখন বলছেন, এবং সেই সঙ্গে উনি বলছেন যে কলকাতায় উনি একটা হোটেলে, গ্র্যান্ড হোটেলে বারটেন্ডারের কাজ করতেন। বলতে গিয়ে ইতিহাসটা কিরকম চমৎকার জুড়ে যাচ্ছে। হুম, তার মানে সেই সময়টা তার বয়স হচ্ছে 16 বছর। মানে আমি, হুম। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে 16 বছর বয়স, এবং মানে একেবারেই এবং একটা ইমপ্রেশনেবল এজ, এবং সবটা যা দেখছেন অ্যাবজর্ব করে impressionable নিচ্ছেন স্পঞ্জের মতো। এবং সেই হুম, হিসেবে আমরা আমরা জুড়তে পারি হ্যাঁ। যে তার জন্মসাল আনুমানিক 1923। হুম, এবং এখন বর্তমানে হয় সম্ভবত 97 বছর, 97 বছর বয়স হওয়া উচিত। আচ্ছা, উনি 97 যেভাবে হওয়া উচিত। বলেছিলেন, হ্যাঁ, ঠিকই। হুম, আচ্ছা, আমরা স্যার ওই পার্টটা একটু শুনে নিই। তারপর আমরা আলোচনায় যাব। তাহলে আমরা কি হবে অবশ্যই। যে আমরা ব্যাপারটার সঙ্গে অনেক রিলেট করতে পারবো যে দাদু কি বলছেন ওই হুম, সময়টায়। হুম, আমরা হুম। একটা প্রশ্ন করেছি, দাদু তার উত্তর দিচ্ছেন। আমরা এইভাবেই, মানে আমাদের আলোচনাটা আমরা এইভাবেই কিছুটা ঠিক ঠিক টিকা, ঠিক ঠিক কিছুটা ঠিক। অরিজিনাল রেকর্ডিং সেইভাবে নিয়ে যাব। তোমার কাছে ছোটবেলাতে এই গল্পগুলো শুনেছি যে তুমি ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় গ্র্যান্ড হোটেলে চাকরি করতে, এবং সেই সূত্রে তোমার কিছু ইন্টারেস্টিং ঘটনার তুমি সাক্ষী। সেই গল্পগুলো আমাদের সাথে আরেকবার শেয়ার করতে পারবে? অবশ্যই অবশ্যই, সে গল্প মানে কি জানো, খুবই খুবই খুব যন্ত্রণাদায়ক গল্প। হ্যাঁ, হ্যাঁ। আমার বয়স তখন 16। হুম, আমার চোখের সামনে যে স্বপ্ন, হুম, কিন্তু সেটা হচ্ছে থিওরি ব্যাপারে, প্র্যাকটিক্যাল কিন্তু তখন আমরা ওই শিয়ালদাতে একটা বাড়ি নিয়ে ভাড়া থাকতাম। হুম, হুম, সে সময়তে রাস্তায়, কলকাতার রাস্তায়, মানে বউবাজার স্ট্রিট, বুঝতে পারছো, হুম, এইরকম সমস্ত জায়গাতে মা একটু ফ্যান দেবে, মা একটু ফ্যান দেবে, মা করে মানুষজনকে আমরা দেখেছি। মানে যে দেখো, এটা ভাববার কথা যে তার একটু একগাল ভাত চাইবার মতন তার সাহস হচ্ছে না। সে বলছে আমাকে একটু ফ্যান দাও। কাজে কোন মানসিক অবস্থায় সে পৌঁছেছে সেটা তো বুঝতে পারছো। এবং তারপরে আরো মা একটু ফ্যান দেবে, এটা অত্যন্ত এই যে আর্তনাদ, আহ, সেটা সেই সময়কালটা কিন্তু 1943-এর দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষটা কেন হয়েছিল? দুর্ভিক্ষটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকার ইউনাইটেড কিংডম যোগদান করে 1941 সালে হুম, 16ই জুন, এবং এই অংশগ্রহণ করবার পরে এই যে ব্যাপক সংখ্যক সৈন্য, এবং যার উল্লেখ আমরা পরবর্তীকালে পাবো, যে ইন্ডিয়ান নেভি, আমেরিকান নেভি আসছে, নেভির এরা অ্যালাইড ফোর্স হিসেবে সেখানে মদ্যপান করতে। হুম, তো এই যে সৈন্য, এই সৈন্যদের জন্য
ব্রিটিশরা যে নিজেরা নিয়ম করেছিল যে শস্য সংগ্রহশালার যে শস্য রাখা হবে সেই শস্যের 10 গুণ বাড়িয়ে দিয়েছিল। আচ্ছা, মানে সমস্ত প্রিজার্ভ শস্যটাকে করে ওরা নেবে। প্রিজার্ভ নয়, এটাকে বলা যায় যে একরকম ভাবে আটকে রেখেছিল, এবং তার পলিসিটা অন্যরকম ছিল। ইতিহাস, এখনকার ইতিহাস এই কথাটা বলছে যে এই পুরো চালটাই ইউরোপে মানে যাবে, পুরো চাল এবং খাদ্যশস্য এই পুরোটাই যাবে ব্রিটেনে। এটার একটা মজুদ করা হয়েছিল, এবং পরবর্তীকালে আমাদেরই একজন অ্যানথ্রোপোলজিস্ট তারকনাথ দাস, তিনি এটা নিয়ে কাজ করেছেন, এবং যে কাজের সূত্র ধরে পরবর্তীকালে অমর্ত্য সেন কাজ করেছেন, এবং অমর্ত্য সেনের সেই বিখ্যাত বই যার জন্য পরবর্তীকালে তিনি নোবেল প্রাইজও পান। এই যে অত্যাধিক শস্য মজুদ করবার ফলে যে দুর্ভিক্ষ দেখা দিল, তার কারণটা আমি একটু তার মানে ইতিহাসটাকে অন্যরকম ভাবে, ভারতবর্ষে ওই সময় শস্যের অভাব ছিল না, খাবারেরও অভাব ছিল না। শস্যের অভাব শুধু ছিল না, তোমাকে বললে আজকের ইতিহাস যে ঔপনিবেশিক, মানে আমরা যেটাকে কলোনিয়াল হিস্ট্রি বলি, এই কলোনিয়াল হিস্ট্রিকে যখন কাউন্টার করে একটা মানে নন কলোনিয়াল ইতিহাসের চর্চা বাড়ছে, তখন সেই ইতিহাস বলছে যে বাংলা 2000 বছর ধরে সারা বিশ্বকে খাইয়েছে, যে বাংলা 2000 বছর ধরে বিশ্বকে খাইয়েছে। এটা কিন্তু ভাববার বিষয়। হ্যাঁ, এখান থেকে ইউরোপের দেশগুলোতে গেছে, আরব দেশগুলোতে খাবার গেছে, এবং একটা তথ্য বলি যে এখান থেকে তুলো না গেলে ম্যানচেস্টারের বস্ত্র কারখানা চলতো না। তুলোর বিশ্ব রাজনীতি এটা এটা যারা বার করেছেন, যারা এই মহাদেশখানা থেকে এই তথ্য বার করেছেন, এবং এতগুলো তোমাকে বুঝতে হবে, শুধুমাত্র ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু নয়, কতগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল। পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অস্ট্রিয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানি, দানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, জার্মান ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সারা পৃথিবী থেকে ইস্ট এতগুলো ইন্ডিয়া কেন হচ্ছে ইস্ট ইন্ডিয়া? দেখো, এর কিন্তু কেউ বলছে না ইন্ডিয়া, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া, ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি নয়, কিন্তু ইস্ট ইন্ডিয়া কেন? তারা জানতো, তারা এই ইতিহাসটা জানতো বলেই তারা এখানে এসেছে। সেই দেশ যখন 1943-এ দুর্ভিক্ষে কয়েক লক্ষ মানুষ মারা যায়, তখন আমাদের বুঝতে হবে ইতিহাসের চলনটা কিভাবে ছিল। আসলে আমরা এই ইতিহাসকে নির্মাণ করেছি, আমরা এইটা বলতে ভালোবাসি, মানে কিভাবে হত্যা করা হয়েছে, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় গণহত্যা। এটা বলা হয় যে নাৎসিদের গণহত্যার থেকেও বড়, নাৎসিদের চাইতেও কম, কোনো অংশে কম না। যে এই যে গণহত্যা করা হয়েছে, এই গণহত্যার দলিল আজকে প্রকাশিত হচ্ছে যে কিভাবে এইটা হয়েছে। একটা কথা স্যার দেখার মতো, যেটা বোঝার মতো, সেটা হচ্ছে মানে আমরা মানুষেরা ভার্সেস রাষ্ট্র, এই যে পজিশনটা, সেটা কিন্তু এত বছরেও চেঞ্জ হয়নি। আমি শিওর আপনি মেসোপটেমিয়ার সভ্যতায় গেলে একই রকম চিত্র দেখতে পাবেন, আজকেও একই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে বাংলার ঐতিহ্য কৃষি, সেই কৃষি দিয়ে সে সারা বিশ্বকে খাইয়েছে। সে সেখানকার মানুষ, উচ্ছেদ হওয়া কলকাতায় চলে আসা মানুষ, সে ফ্যান চাইছে। ট্র্যাজেডি, মানে হিস্টোরিক্যাল শুধু নয়, মানে মানব সভ্যতার ইতিহাসে এত বড় মানে ভয়ঙ্কর বিয়োগান্ত বিষয়ে আর কিছু হতে পারে না। খুব পেইনফুল ঘটনা, কিন্তু পরবর্তীকালে এটা তো আমাদের খুব বেশি দিনের আগের নয়, কিন্তু আমরা কিন্তু 1943-এর দুর্ভিক্ষ নিয়ে নিজেদের প্রশ্ন করি না। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে প্রশ্ন করি না। তার কারণটা কিন্তু এটা কিন্তু গত শতাব্দীর বিষয় বললে চলে যাবে। মানুষ বেঁচে আছেন, যিনি, যার কাছে আমরা সামনে বসে শুনছি, তিনি দেখেছেন চোখের সামনে এরকম একটা ঘটনা। 1943-এর এই দুর্ভিক্ষের পর 1947-এ আমরা স্বাধীনতা পেয়েছি। এটা ভাবতে হবে আমাদের, স্বাধীনতার 4 বছর আগেকার যে বিয়োগান্ত কাহিনী। আরো সব ভয়াবহ জিনিস দেখেছি, যেমন ধরো মরা নিয়ে যাচ্ছে চালিতে মারা যেমন সেরকম, তার পাশে আরো 3 জন মানে নিহত হলো,
যাদের মেরে ফেলা হয়েছে তারা পড়ে আছে। এটা আমি ক্রিগ্রোতে দেখেছিলাম। শিয়ালদাতে ক্রিগ্রো বলে একটা রাস্তা আছে, তুমি জানো। তো সেইখানেতে এই চিত্র ওইটা কেন হয়েছিল, মানে ওই ঘটনাটা কেন, মানে ওই যে তুমি বললে চালি দিয়ে মরা নিয়ে যাচ্ছিল, ওই ঘটনাটা ডিটেলে বলতে পারবে? ব্যাপারটা হচ্ছে যে মরা নিয়ে যাওয়ার, আমাদের হিন্দুদের মরা পোড়া তো কালে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয়। তা ওখানে তো নিমতলা ঘাট ছাড়া জায়গা নেই। কোনো জায়গায় কারোর বাড়ি মারা গেছে এবং তাকে দাহ করবার জন্য সেই নিমতলা ঘাটের দিকে নিয়ে যাচ্ছে, এবং এরা তো হিন্দু, এবং পথিমধ্যে তাদের যারা সব বাহক তাদের খুন করা হয়েছে। মানে এরকম নৃশংস হত্যা, এবং সে মৃতদেহ পড়ে আছে তখনও পর্যন্ত খুন করা হয়। এটা চোখের উপর দেখিস, এই ধরনের ভয়াবহ দৃশ্য দেখেছি। তারপরে আবার ধরো সন্ধ্যেবেলায় দেখেছি গ্র্যান্ড হোটেলেতে উন্মাদ নৃত্য হচ্ছে, মানে মিলিটারি, তখন তো মিলিটারি অন্য কারোকে ঢুকতে দিত না গ্র্যান্ড হোটেলে। কমিউনাল পলিটিক্স এর আগে যে জায়গাটায় যেতে চাইবে, উনি বলছেন যে মরা নিয়ে যাচ্ছে, আসলে সেই সময় প্লেগ দেখা দিয়েছিল। আচ্ছা, প্লেগ দেখা দেওয়ার কারণটা হচ্ছে প্লেগের একটা মহামারী ছিল, এবং প্লেগ এবং কলেরা। তার কারণটা হচ্ছে এই মানুষজন উচ্ছিষ্ট খেত, আচ্ছা, এর একটা ব্যাপার ছিল। কলেরা রোগী এদের বিশেষ করে প্লেগের রোগীকে ওইভাবে নিয়ে যাওয়া যায় না, ওই বাঁশের যে চাটাই, সেই চাটাই ইয়ে করে নিয়ে যেতে হয়। এবার এই যে খুনের কথাটা বলছেন, এটা গুরুত্বপূর্ণ। আমাদের ভারতীয় রাজনীতিতে কিন্তু তখনও এতটা প্রকট হয়নি, প্রকট হবে কিন্তু এর পরবর্তীকালে, ঠিক এর কিছু পরে, যেটা যে হিন্দু মুসলিম যে কনফ্লিক্টটা, যেটা দাঙ্গার আকার নেবে, সেটা কিন্তু এর পরের ঘটনা, এর পরের প্রেক্ষাপট, যেটাকে বলা হয় ডাইরেক্ট অ্যাকশন ডে কলকাতায় হয়েছিল। সেটা কিন্তু ওই মুসলিম লীগ, কংগ্রেস, এই যে কনফ্লিক্টটা, এটা হবে পরবর্তীকালে। সম্ভবত উনি যে কথাটা বলতে চাইছেন, এটা আমার অনুমান, যে এই যে করে দেওয়া, এটা কিন্তু প্রকাশ্যে খুন করে দেওয়া, এটা কিন্তু যারা নিয়ে যাচ্ছে তারাও সংক্রামিত। আমার মনে হয় না যে এটা কমিউনাল, তার কারণ সেই সময় কিছু হত্যা হয়েছে। এটা একটা বই বলি, সেটা হচ্ছে পঞ্চানন ঘোষাল, তখন গোয়েন্দা প্রধান ছিলেন। পরবর্তীকালে পঞ্চানন ঘোষালের ছেলে, মানে একমাত্র ছেলে, তিনি আমাদের সিনিয়র, তার মুখেও শুনেছি যে এই ঘটনা কিন্তু ঘটেছিল, যে আতঙ্ক এতটাই হয়েছিল, এতটাই গ্রাস করে ফেলেছিল, হত্যা হয়েছিল, একে দুর্ভিক্ষ, তার মধ্যে হত্যা হয়েছিল, এবং এই হত্যা কিন্তু এই সংক্রমণ থেকে। কলকাতার ঐতিহাসিক কোনো তথ্য নেই। কলকাতার রাস্তায় স্যার লোকজন মারা পড়ছে, মানে খুন করা হচ্ছে, সবাই সেটা খোলা রাস্তায় দেখছে। মানে আমরা আমাদের জীবনে, আমি জানি না আপনারা নকশাল আমলে কিছু দেখেছেন কিনা, কিন্তু আমরা আমাদের যাবজ্জীবনে এরকম কোনোদিন দেখিনি যে মানে খোলা রাস্তায় এরকম করে খুন করে সবাই ফেলে চলে যাচ্ছে, ১ নম্বর। আর ২ নম্বর হচ্ছে সেটা হচ্ছে যে এরকম একটা কলকাতা, সেখানে কিন্তু গ্র্যান্ড হোটেলে উদ্দাম নৃত্য হচ্ছে, উনি যেটা উল্লেখ করছেন ওখানে, যে গ্র্যান্ড হোটেলে এটা উদ্দাম পার্টি চলছে, মানে ভয়ঙ্কর একটা সত্যের মুখোমুখি করাচ্ছেন উনি, একই সঙ্গে কমপ্লিট ডিসজয়েন্টেড রিয়ালিটি থেকে, একেবারে ভয়ঙ্কর রকম ভাবে। এবং কারা আসছে? অ্যালাইড ফোর্স, আমেরিকান, মানে রুজভেল্ট আমেরিকান ফোর্সকে আদেশ দিলেন যে আইসল্যান্ড আক্রমণ করো, কারণ ওখানে ব্রিটিশ সৈন্যরা আটকে পড়ে রয়েছে, যারা বিশ্বযুদ্ধে আছে। তিনি আদেশ দিলেন, সেটা 1941 সালের 16 এবার বলি, মানে ইতিহাস কিভাবে একেবারে জুড়ে যায় ওরাল হিস্ট্রির সঙ্গে। আমেরিকা কিন্তু তখন কিন্তু এই প্রথম, তার আগে আমেরিকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্রন্ট খোলা হয়েছিল, স্বেচ্ছাসেবক, তারা কিন্তু বিশ্বযুদ্ধ লড়ছে, কিন্তু তখনও কিন্তু আমেরিকা সরাসরি ভাবে ওয়ার্ল্ড ওয়ারের ডিক্লেয়ার করেনি। কবে এলো? 7ই ডিসেম্বর 1941 পার্ল হারবার আক্রমণ হলো। আমেরিকান নেভি সেই বছরই ভারতবর্ষে এলো। আমেরিকান নেভিকে পাঠানো হলো অ্যালাইড ফোর্স হিসেবে, তার কারণটা হচ্ছে জাপানি বিমান।
বোমা, এই জাপানি বোমা নিয়ে তোমার দাদু কিছুক্ষণ বাদেই বলবেন, জাপানি বোমার ভয়। হ্যাঁ, তো এই যে জুড়ে যাওয়া এবং উদ্যম নৃত্য, প্রথম কথাটা হচ্ছে এটা মনে রাখা বোধহয় আমাদের ভালো যে উম, যে সৈন্য তারা রাষ্ট্র রক্ষাকর্তা যেমন, তেমনি তাদের যে উদ্যমতা, নিয়ন্ত্রণহীনতা, সেটা তিনি পরে বলছেন। আচ্ছা, তাই? allied military forces on our side was not allowed. হুম তো সেই সময় গ্র্যান্ড হোটেলে একদিকে যখন ফোয়ারা বইছে, হুম ঠিক তার পাশেতেই যে মা একটু ফ্যান দেবে এই চিৎকার শুনছি, এবং এই হিন্দু মুসলমানের হানাহানি হুম চোখের সামনে দেখছি। এবং তখন মনে রাখতে হবে যে আমার বয়সটা খুব ইমপ্রেশনেবল এজ, অর্থাৎ আই ওয়াজ অনলি 16 এট দ্যাট টাইম। হুম হুম এই 16 বছর এই বিভৎস ছবি আজকে 96 বছর বয়সে তো মন থেকে চলে যাওয়ার কথা নয়, এবং যাই হোক। মানে সেই যন্ত্রণার এই হচ্ছে দৃশ্য ব্যাপার। বলছো? যন্ত্রণার দৃশ্য, খুব যন্ত্রণার দৃশ্য। তখনকার সময়তে যে কোনো আনন্দজনক দৃশ্য দেখেছি বলে মনে পড়ে না। একমাত্র স্বাধীনতার আন্দোলনের জন্য মধ্যেতে রাস্তায় মিছিল বেরোতো, এবং ছাত্রদের মধ্যেতে একটা নতুন কিছু করবার উৎসাহ সরবরাহ। আমি যখন কলেজে পড়ি, হুম তো ছাত্রদের মধ্যে একটা একটা স্বপ্ন দেখার যে একটা প্রবণতা আছে, এটা চিরকালই আছে, হুম সেই সময় তো ছিল। এবং তারা খুব দৃঢ় চিত্তে বিশ্বাস করতো যে ভবিষ্যৎ সব অন্ধকার নয়, এখানেতে আলোর রেশ আসবেই আসবে। এই যে বিশ্বাসটা ছাত্র মহলে দেখত, কিন্তু দেশের আর যে সমস্ত অংশ, সেখানেতে একবারে সবাই বিদ্যমান, সব দিকেই ভেঙে পড়ছে, এরকম অবস্থা। হ্যাঁ, একজন বিপ্লবী এসেছিলেন, তাকে সেই মেরে পার করে দিয়েছিল। ওই সময় তুমি বলেছিলে তো, একজন স্বদেশী এসেছিলেন, বললে যে তাকে মেরে বের করে দিল পেছনে দরজা দিয়ে। এখন তো অনেক কথাই তো, এবং বয়সের কারণে অনেক কথাই এদিক ওদিক হয়ে গেছে, গুলিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ না না, সে তো স্বাভাবিক। তো তুমি যখন গ্র্যান্ড হোটেলে চাকরি করতে, তুমি তো তখন বারটেন্ডারে কাজ করতে গ্র্যান্ড হোটেলে? বার চেকার বারচেকার। ছিল, বার হ্যাঁ হ্যাঁ, সেই গল্পগুলো একটু বলো। কাজটা ছিল। হুম বলো, বার চেকার হিসেবে। ওহো, বার চেকার হিসেবে আমার কাজটা কিছুই ছিল না, দরওয়ানের কাজ। হুম 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 যেমন ধরো হুম কাস্টমাররা আসতো, কাস্টমার মানে তখন উনি বেশ সুন্দর করেই একটা কথা বললেন যে স্বদেশীরা আসতেন। আসলে স্বদেশীরা আসতেন ব্রিটিশ কর্তাদের খবর নিতে, সমস্ত খবরাখবর। সাহেবি পোশাক ছাড়া গ্র্যান্ড হোটেলে কাউকেই ঢুকতে দেওয়া হতো না, আজও হয় না। এটা নিয়ম গ্র্যান্ড হোটেলে। এবং কিছুদিন মানে এই বাংলায় বহু বিতর্ক হয়েছে যে স্বাধীনতার পরে কেন এই নিয়ম থাকবে গ্র্যান্ড হোটেলে। তবু গ্র্যান্ড হোটেল এটা মেনটেন করেই চলে এখনো পর্যন্ত। কিছু ধুতি পাঞ্জাবি পরে ঢোকার চেষ্টা করতেন, এটা স্বাভাবিক। কিন্তু আবার তাদের মারধর করে বাইরে বার করেও দেওয়া হতো। আবার ঠিক এই সময় কিন্তু আরো কিছু জিনিস হচ্ছে, যে সেই সময় ব্রিটিশ কর্তাদের তথ্য নেবার জন্য অনেক স্বদেশী পুরো সাহেব সোজাসুজি ঘরে ঢুকে যেত। এবং এই গল্প আছে, মানে আমাদের স্বাধীনতার যে বিভিন্ন খণ্ডচিত্র, এই যে অগ্নিযুগের বিপ্লবীদের, তার মধ্যে হোটেল কর্মীরাও জড়িত ছিলেন, যারা তথ্য দিতেন। এবং শুধু তাই নয়, খানসামা থেকে শুরু করে সমস্ত সব জায়গায় এই তথ্য নেওয়া হতো। এবং বিশেষ করে তার কারণটা হচ্ছে, গ্র্যান্ডে এরা কেউ থাকতে আসতেন না, এরা মজা করতে আসতেন। একটা এলিট জায়গা, যেখানে সমস্ত সাহেব শুভরা থাকবেন, সেখানে মদ্যপান হবে, হুল্লোড় হবে, ডান্স হবে, ডান্স ফ্লোর আছে। এই জায়গাটাই কিন্তু ওই ঘোরের চোটে যদি কোনো কথা বেরিয়ে যায় যে এই অ্যাকশনটা চলছে, ওই অ্যাকশনটা হবে, এইটার পরে এইটা হবে, এই তথ্য নেওয়ার জন্য। এবং একটা মজাদার গল্প বলি, যে স্বদেশীরা কোন লেভেল পর্যন্ত গিয়েছিলেন, এটা কিন্তু কোনো আমার কথা নয়, বিভিন্ন তথ্য দিয়েই বলছে যে তারা শুধু সাহেব সাজতেন না,
তারা কিন্তু টার্গেট করতেন যে ঘোড়সওয়ারিরা, মানে যে ঘোড়ার গাড়িতে করে আসতেন, সেই ঘোড়ার গাড়ির যে চালক তাদের, এবং তারা চালকের সহকারী হিসেবে ঢুকতেন। এবং এটা হয়েছে, বহুবার হয়েছে। আমরা তো সত্যি কথা, ধরো স্বাধীনতার এতগুলো বছর হয়ে গেল, আমরা সমস্ত বিপ্লবীদের নাম তো লিখতে পারি। আমরা ইতিহাসে আহ, বিপ্লবীদের নাম পর্যন্ত অনেক নামই, মানে যাদের নাম আমরা করি, যারা সরাসরি যুদ্ধে এসেছিলেন, কিন্তু অনেক সৈনিকও তো ছিলেন। একটা যুদ্ধে তো শুধু সেনাপতিরা লড়ে না, অনেক সৈনিকরা ছিলেন, সেই ইতিহাসটা আমরা পাই। লিখিনি। একটা কথা আমি এখানে উল্লেখ করতে চাই। উনি যেটা বলছেন সেটা একটা আমাকে যেটা মানে সবথেকে স্ট্রাইক করেছে এই জায়গাটায়, তখনকার কলকাতায় আনন্দের কিছু হতো না। আনন্দের পুরো আনন্দের সময় কোথায় তোমার? আনন্দের, সত্যি কথা বলতে এই কথাটা আমি একটু বলতেই চাইছিলাম, যে ধরো আনন্দ কোথায়? একদিকে দুর্ভিক্ষ, প্রবল দুর্ভিক্ষ, স্বাধীনতার জন্য ছটফট করছে তরুণ, যে করে হোক স্বাধীনতাকে ছিনিয়ে নিতে হবে। তেমনি মার্কেটটাও তো ধসে পড়েছে, সাধারণ মানুষের জনজীবনটাও তো ধ্বস্ত হয়ে গেছে এই শুধু এক এক দুর্ভিক্ষে। ফলে তার মুখে হাসি কোথায়? আনন্দ কোথায়? তার পেটের খিদে, এবং সেই খিদের জন্য দুমুঠো ভাত অর্জন করাই ছিল সেই সময় সবচেয়ে বড়, মানে চাহিদা বা সংগ্রাম, পাওয়া। পাওয়া। তা সেই সেই সময়ে সেই আনন্দটুকু নেই তো। সেই ঘটনাগুলো ধরে নেওয়া যেতে পারে যে খুব ইমপ্রেশন ফেলেছিল ওনার মনে। সেই ইমপ্রেশন গুলো থেকেই উনি ওই মানে টুকরো, সেই টুকরো সময়টুকু ঘটনাগুলো, উনি ধরে রাখতে পেরেছেন। হ্যাঁ, আমরা স্বাভাবিক, চাইছি খুবই স্বাভাবিক। সেগুলোকে সেলাই করে একটা সেইটাই ফেব্রিক জুড়ে তৈরি একটা করতে। ইতিহাসের পুনর্নির্মাণ করতে। অ্যালাইড মিলিটারি ফোর্সেস, হুম, হুম, আদার দেন মিলিটারি কেউ সময়তে হোটেলে আসতো না, মানে রাদার দে ওয়ার নট অ্যালাউড। হুম, হুম, তো সেই সময়তে খুব মিলিটারি আসতো, নিগ্রো, হুম, আমেরিকান, হুম, ইংরেজ, হুম, সব রকম আসতো, বহু আসতো। হুম, হুম, এবং তাদের মধ্যে অবস্থায় হুম, প্রচন্ড মারামারি লাগে। আচ্ছা, এই ইংরেজদের আমেরিকানদের সঙ্গে মারামারি, নিগ্রোদের সঙ্গে আমেরিকানদের সঙ্গে মারামারি, সব চোখের উপর দেখেছে। হুম, হুম, এবং তখন তো এয়ার কন্ডিশন ছিল, হুম, তখন হলের ছিল, হ্যাঁ, ইলেকট্রিক ফ্যান। আচ্ছা, তারা এরকম দেখছি যে যে চেয়ারেতে বসে তাদের খাওয়া দাওয়া করার কথা, হুম, মত্ত অবস্থায় সেই ঘুরন্ত ফ্যানেতে ছুঁড়ে মারছে। ওরে বাপরে! তারপরে সেই সঙ্গে সঙ্গে মিলিটারি পুলিশ এসে গেল, মাথা ফাটাফাটি হলো। হুম, তারপরে যেগুলো পারলে তাকে ধরে নিয়ে চলে গেল। হুম, হুম, এবং সব থেকে আশ্চর্য কথা, হুম, এই একটা দারুণ ফাটাফাটি মারামারির পরে 10 মিনিটের মধ্যেই হুম, এভরিথিং ওয়াজ ভেরি সিম্পল, অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড, যেন কিছুই ঘটেনি। এটা আবার সেই স্টেজে বজ্রাবাদ আরম্ভ করলো, এবং মাতালরা সব হই করে নাচ গান কুস্তি ঘুরলো, এসব করতে লাগলো। এখানে তো একটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে এই যে বললাম যে এই গল্পগুলো, মানে যে কারণে আমরা গল্পগুলো নিয়ে আবার আড্ডা মারতে বসলাম আলাদা করে, যে প্রত্যেকটা গল্পের মধ্যেই এত ঘটনা, মানে সারা পৃথিবীতে যে রেসিজমের যে ইতিহাস, সে তো মানে প্রাগৈতিহাসিক কাল থেকে চলছে, এবং আজকে আমরা সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করছি। এই যে ঘটনাটা এখানে বলছে যে একটা এর মধ্যে কিন্তু একটা রেশিয়াল কনটেক্সটও থাকতে পারে। কারণটা হচ্ছে যে মানে আছে, সোশিয়াল 1965 কনটেক্সট আছে। 60s অব্দি সিভিল রাইট মুভমেন্ট মানে আমেরিকাতে হয়েছে। তখন কিন্তু মানে আ আ ধর্ম, বর্ণ নির্বিশেষে, ধর্মটা হয়তো অনেক আগে স্বীকৃতি পেয়েছে। কিন্তু বর্ণটা, যে মানে রেশিয়াল প্রোফাইল আ নির্বিশেষে সকলে একই অধিকার পাবে, এটা কিন্তু 60s এ এসে সিভিল রাইট মুভমেন্ট করতে হয়েছে। উম এই পৃথিবীর আধুনিক যাকে আমরা পৃথিবী বলে মনে করি, তাতে গত ৫০ বছরের মধ্যে এরকম ঘটনা ঘটছে। সেখানেতে এরকম একটা ভায়োলেন্স, এবং আজকের পৃথিবীটা আমরা যত দেখি, যত শান্ত, যত ওয়েল বিহেভড, ততটা কিন্তু ইতিহাসে কোনদিন ছিল বলে আমার মনে হয় না। এই যে দেখছেন যে এত একটা দুমদাম একটা আ মানে সিভিল সোসাইটির মধ্যে মারপিট, দাঙ্গা হাঙ্গামা, লোক মরে যাচ্ছে, খুন করে ফেলছে, এখানেতে আ দুর্ভিক্ষ, মানে এরকমটাই কিন্তু পৃথিবী ছিল। আমাদের মনে হয় এটা একটা we should take a moment to appreciate the stable world that we are living in currently. অবশ্য এরকমও দেখেছি, পার্টিকুলারলি আমেরিকানদের মধ্যে, হ্যাঁ, তাদের এই যে নেভি লোকজন আসতো, হুম, তাদের তো পোশাকের দিকে বোঝা যায় নেভি সাদা পোশাক,
হুম তারা আসতো। হুম দিনের বেলা আমার কোনো ডিউটি, তো আমার আবার সপ্তাহে একদিন দিনের বেলা ডিউটি, আচ্ছা এবং সেই ডিউটিটা হচ্ছে ককটেল বার আছে সেইখানে। হুম হুম তো সেই ককটেল বারেতে ওই ছিল হুম যে অ্যাক্রস দি টেবল ড্রিঙ্ক হতো, হুম অর্থাৎ বারম্যান ড্রিঙ্ক দিচ্ছে হুম আর আমার কাজ হচ্ছে যে টাকার বিল করা। আচ্ছা বিল করছি, বারম্যান বিল, এবং কাস্টমাররা সেই আমার সেই বারের সামনে দিয়ে বসে। আচ্ছা আমার এমনি অনেক আছে যে হলেতে বসেছে, তাকে ওয়েটাররা যে সার্ভিস দিচ্ছে, হুম আবার কেউ আমার বারের সামনে দিয়ে বসে আছে। হুম তো এইরকম কাজ করবার সময় ককটেল বার, এই বারটার নাম, অনেকগুলো বার ছিল, আচ্ছা গ্যাস বার, উইটার গার্ডেন বার, হুম হোটেল বার, হুম প্রিন্সেস, হুম আর হচ্ছে তোমার হচ্ছে এই যেটা বলবো, ককটেল এই প্রিন্সেস বারের একটা বৈশিষ্ট্য, হ্যাঁ এর 2.5 টাকা করে অ্যাডমিশন চার্জ লাগবে প্রিন্সেস বারে। 2.5 টাকা করে কি 2.5 টাকা এবং 2.5 টাকা চার্জ লাগবে অ্যাডমিশন ফি, ও আচ্ছা অ্যাডমিশন এবং ফি সেটা অ্যাডমিশন অ্যাডমিশন আচ্ছা আচ্ছা অ্যাডমিশন ফি। হ্যাঁ এবং সেই কারণ হচ্ছে যে প্রিন্সেস বারেতে তোমার নাচ দেখানো হতো। হুম তো খুব সুন্দর সুন্দর নাচ, একজন ম্যাম সাহেব আর একজন সাহেব, হুম তারা নাচতেন এবং তারা ইন্ডিয়ান অনেক দেখেছি করে। সে ম্যাম সাহেব ইন্ডিয়ান, যেমন ধরো এখন আমার মনে আছে উর্বশীর কোট ড্যান্স, হুম উর্বশীর নৃত্য, হুম এই লিলিয়ান ম্যাম সাহেব, লিলিয়ান আর পিটার সাটের, এরা দুজন ছিল। হুম এই লিলিয়ানের বসে কোট ড্যান্স দেখি, একবার ওই যেমন শাড়ি টাড়ি পরে এরকম গলায় মালা টালা দিয়ে ফুল টুল দিয়ে সেজে আচ্ছা এইসব ওই ইন্টারেস্টিং হতো। এবং এর জন্য 2.5 টাকা করে গেট মনে দিতে হবে। আর অ্যাডমিশন বাদ বাকি যে বারগুলো আছে হুম সে বারগুলো ফ্রি, সে তুমি যে বুঝতে পারো এবং যাও। আচ্ছা কিন্তু আচ্ছা প্রিন্সেস বাহ এই ব্যাপার। তুমি তুমি এবং বলছি একটু বেশি ইন্টারেস্টিং ডায়নামিক্স চলছে যে একজন মানে সাহেব আর মেম, তারা ব্যাপারটাকে একটা এক্সোটিক এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য, যে যারা সমস্ত সৈন্যরা আসছে আম কলকাতায়, তাদেরকে একটা এক্সোটিক এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য যে একটা উর্বশী ডান্স হচ্ছে। সেই ডান্সটার মধ্যেও একটা মানে ইন্ডিয়ান কালচার ঢুকে গেছে, যাতে কিনা তারা বেশ এটা তাদের ইন্টারেস্টিং লাগে, এবং একটা কভার চার্জ দিয়ে ঢুকতে হতো। ব্যাপারটা বেশ মানে ওই সময়ে তুমি বলতে যে ওখানে খুব রেসিজম ছিল, মানে যখন তুমি কলকাতাতে ওই সময়টা দেখেছো সেই সময় খুব রেসিজম ছিল, একটা ভয়ঙ্কর ও রেসিজম, হ্যাঁ 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 রেসিজম প্রচন্ড। কিরকম হিরোদের সঙ্গে এই হোয়াইট কলার আর এই ব্ল্যাক নিগ্রো, হুম তাদের সঙ্গে ওহিনকুল সম্পর্ক দেখেছি, আচ্ছা কিরকম মারপিট পর্যন্ত দেখেছি। এই ধরো তারা ওই যে কোনো কথা ধরো, মদ খেলে তো ব্রেন ঠিক থাকে না, হুম যে কোনো ইস্যুতে ঝগড়া বাঁধে, হুম হুম ঝগড়া বেঁধে সঙ্গে সঙ্গে পুলিশ এলো, হুম একদম বেশি ওখানে পোস্টেড থাকে, হুম তারা এসে আবার ইন্টারভিউ করে হুম তাদের সামাল ছিল, হুম দিয়ে 2-1টাকে ধরে নিয়ে চলে গেল। হুম এবং তারা এরকম হয়ে একদিন আমার মনে আছে হুম। ককটেল বারে আমি ডিউটি করছিল, হুম তোমাকে যে একটু আগে বল, ককটেল বারেতে একটা কাউন্টার সার্ভিস, হুম সেইখানে সব লোক বসে আছে। এখন আমি যখন 5টার সময় আমার ডিউটি শুরু, আমি গেছি, হুম গিয়ে দেখলাম প্রায় ফাঁকা। হুম তা 2 জন লোক তারা মানে ড্রিঙ্ক করছে, আর হুম। বাদ বাকি সব চেয়ারটা। হুম আমাদের ওয়েটার আমাকে মানে সাবধান করে দিয়ে বললি এরা সেই বেলা 12টা থেকে মদ খাচ্ছে, অতএব এদের অবস্থা খুব খারাপ, আপনি একটু সাবধানে এদের সঙ্গে। হুম খানিকক্ষণ বাদ করলে কি সেই উঠে সেই টিভিতে যে কাঁচের গ্লাস যেগুলো ছিল তাতে সেইটা ছুঁড়ে আমাদের দিকে, আমরা যেখানটা বসে আছি, বার্নার আছে আর হুম পেছনে সুন্দর করে কেটে, যেমন বলতো এই ক্লাস হোটেলে যেরকম হয়, হুম একবারে কাঁচিয়ে দিতে দেবে, হুম সেই গ্লাস মাছ সব ভেঙে গেল। হুম আমরা তো বারের নিচে একটু বসে পড়লুম, হুম
তারপরে সেই সময় সঙ্গে আবার এদিকে আমাদের যারা সব এই ছিল খবর দিতে মিলিটারি পুলিশ এসে গেল, হুম আমেরিকার মিলিটারি পুলিশ হুম এসব অবস্থানে করে নিয়ে চলছে। খুব বিপদের মধ্যে, মানে লাইফ রিস্কের মধ্যে পড়েছিল পাতালের। তো তোমাদের দিকে ওই গ্লাসগুলো ছুটছিল কেন? মানে তোমরা ভারতীয় বলে, মানে কালো চামড়ার লোক বলে? না না, নট দ্যাট। ওই যে আচ্ছা। মানে তাদের সেই সময়টায় মদ খেতে খেতে তাদের সবকিছু বোধ বুদ্ধি বিচার নিজেদের মানুষের অন্তর্নিহিত যে পাশবিকতা, হুম বুঝতে পারছো তো, হুম হুম মানুষের অন্তর্নিহিত যে পাশবিকতা, সেইটা হচ্ছে আমাদের তথাকথিত আইন টাইন দিয়ে আমরা তো চেপে রাখি। হুম হুম কিন্তু সুযোগ পেলে, অর্থাৎ এই মত্ত অবস্থায় তখন তো আর কোনো বাধা নিষেধ তাদের মনে থাকে না, হুম তখন সেই অন্তরের পাশবিকতা প্রকাশ হয়ে পড়ে। হুম সে ভয়াবহ পাশবিক, যখন তারা জানে আমার গায়ে শক্তি আছে, আমি যা করি সেটাই করতে পারি, এবং এই যা করি সেটাই করবার সময় বিভৎস। আর তুমি তো জানো যে সেই সময় খরচেতে আমি রাস্তায় মানে কাতারে কাতারে যে মানুষ খেতে পায় না, মহিলারা প্রচুর। তারপরে তো সেই সময়তে এই আমেরিকান এবং এই ব্রিটিশ মিলিটারির দৌলতে হুম কলকাতায় বাস করতে মধ্যবিত্ত পরিবারের অনেকের সংসার ভেঙে গেছে। তার কারণ এত অল্প আয়াসেতে তখন টাকা রোজগার করা যেত, হুম বুঝতে পেরেছো? হুম হুম তুমি যদি কমের মুডেতে থাকো তাহলে তুমি অনেক টাকা রোজগার করতে পারো। কিসে আর এই থাকো? তখন এই এটা মিস করে দরিদ্র গেলাম, একটা পার্ট শুনতে পেলাম না, কিসে থাকো? কম্প্রোমাইজিং মুডে যদি থাকে তাহলে তুমি টাকা রোজগার করা, তখন সে সময় আমাদের এই মধ্যবিত্ত পরিবারের ভেতরে একটা বিশাল ভাঙন সে সময় যুদ্ধের সময় কেটেছিল কলকাতার মধ্যবিত্ত পরিবারের মধ্যে। বিবেকানন্দ মুখোপাধ্যায় হুম আর যুগান্তরে ছিলেন, তুমি জানো তো, সেই যুগান্তরের এডিটর বিবেকানন্দ মুখোপাধ্যায় ওর পরে হুম যুদ্ধের পরে একটা লিখেছিলেন, আর্টিকেল লিখেছিলেন হুম যে বাঙালি মধ্যবিত্ত কলকাতায়বাসী বাঙালি মধ্যবিত্ত সমাজে যে সমাজটা ভেঙে পড়েছে একদম এই যুদ্ধের ভয়াবহতার জন্য, তার উপরে গ্রাফিক ডিটেলস আছে। আচ্ছা আমরা সেই সময়তে হ্যাঁ হ্যাঁ বলো বলো, কি হচ্ছে? না বলো, তুমি বলো। না না, সেই সময় হ্যাঁ আমরা মানে এই সময় চাক্ষুষ দেখেছি আমরা এদিকে কলেজে, তখন আবার স্বাধীনতা টাধীনতা এইসব কথা ছাত্র মহলেতে কথাবার্তা হতো। হুম আবার সন্ধ্যেবেলাতে গিয়ে যে দৃশ্য এবং সেখানে যুক্ত হতো, এবং একটা ভেরি ইমপ্রেশনেবল। তখন বয়স খুব কম তো, হুম যাই হোক আমার মায়ের বাদে, এবং একটা কথা বেশ বড় করে বলি, আমি জীবনে মদ্যপান করি, আচ্ছা যদি আমি মদের যত হুম একটা কথা বিশ্বাস করো যে নেভার ইন মাই লাইফ আই হ্যাভ টেস্টেড। আচ্ছা, একটা কথা আমি এখানে বলতে চাই যে মানে উনি বোধহয় এক্সপ্লয়েটিং মুডের কথাতে হয়তো কোনো কারণে হ্যাঁ, উনি যেটা বলেছেন সেটা হচ্ছে ভীষণ রূঢ় সত্য কথা। সেই সময় একটুখানি পিছনের দিকে যাব, হুম কলকাতার যে পতিতালয় এগুলো, হুম হুম এই পতিতালয়ে তৈরি হওয়ার পিছনে কিছু কারণ ছিল, এবং সেটা যদি আমরা অন্যান্য জায়গার ইতিহাসও দেখি, সেটা মূলত যেমন যেখানে ধর্মীয় ক্ষেত্র, যেখানে বহু মানুষের সমাগম হয়, যেখানে দীর্ঘদিন মানুষকে থাকতে হয়, সেখানে একটা গড়ে ওঠে। কিন্তু এর পিছনে একটা এক্সপ্লয়টেশনের কাহিনী আছে। এবং সময়টা যখন 1943 এবং সেই দুর্ভিক্ষ, উনি বলছেন যে মধ্যবিত্ত সংসার ভেঙে গেছে, ভেঙে যাচ্ছে। ভেঙে যাচ্ছে তার কারণটা হচ্ছে ওই যে আগেই আমরা বলছিলাম যে দুমুঠো ভাত জোগাড় করাটা সেটা সেই সময়কার সবচেয়ে বড় স্বপ্ন। এবং তার সঙ্গে আবার একটা জিনিস আছে, সেটা ফাটকাবাজি। ফাটকাবাজিটা কিরকম, হঠাৎ করে অনেক কিছুর দাম পড়তে শুরু করলো। যদি পরশুরামের ওই যে পিঞ্চি বাবাই ছিল গল্পটা যে যেটা নিয়ে যুদ্ধের আগে যদি লোহা কিনে রাখতাম যুদ্ধের আগে তাহলে আজকে একেবারে ঠিক ঠিক একেবারে ঠিক এই আমার এটাই এই মনে যে পড়লো। এক্সপ্লয়টেশন, এইটা অসাধারণ, এইটা অসাধারণ। আর এটা একটা চমৎকার তথ্য উনি তুলে ধরেছেন যে সংসার ভেঙে যাচ্ছে,
কিন্তু যদি কেউ চায়, এক্সপ্লয়টিং মুডে থাকে, সে করতে পারে। এটা শুধু এই দিক থেকে নয়, এটা হচ্ছে বাংলার গৃহস্থ পরিবার। এবং আমি জানি না তোমাদের হয়তো অভিজ্ঞতা আছে কিনা, কারণ আমাকে কাজের সূত্রে এইসব জায়গায় অনেকবার যেতে হয়েছে। তখন আমরা তখন মানে ছাত্র রাজনীতি করি আর কি। ওখানে বাড়িতে লেখা থাকতো গৃহস্থের বাড়ি, ওই অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চলের বাড়ির উপরে লেখা থাকতো গৃহস্থের বাড়ি, যাতে অন্য কেউ না আসে। মানে অন্য কেউ না আসে। এটা এটা কিন্তু কলকাতা আচ্ছা, থেকে, এই কথাটা কলকাতার ইতিহাসের এই কথাটা কিন্তু আমি অনেক জায়গায় কলকাতার দেখেছি, মধ্য কলকাতায় বা ওই উত্তর কলকাতায়। সেটার মানেটা আমি এতদিনে বুঝলাম, মানে আপনি যখন বললেন। হ্যাঁ, এটা গৃহস্থের বাড়ি, এটা গৃহস্থের বাড়ি। তার মানে এখানে এটা পতিতালয় না। ওয়াও। এর বিষয়টা হচ্ছে এই ন্যারেটিভটা তৈরি করা, যেটা গৃহস্থের বাড়ি এখানে। এবং সেটা হচ্ছে এমনও হয়েছে যে বাড়ির সামনে লোক রাখতে হতো, যে গৃহস্থের বাড়ি এটা, এখানে ঢুকবেন না, পাহারাদার রাখতে হতো কলকাতায় তখন। মানে এই মানে ধরনের কলকাতার প্রতি গোড়া সৈন্য বা আসতো, বিদেশি সৈন্যরা তারা এতই কলকাতায় তাণ্ডব নৃত্য করে বেড়াতো আর কি। এবং সেই তার ইতিহাস তাণ্ডব কিন্তু নৃত্য করে বেড়াতো। শুধু তাই নয়, আহ কলকাতার রেসের মাঠ, কলকাতা রেস কোর্স, ফাটকাবাজি বলতে ওই যে এই ইতিহাসগুলো সঙ্গে জুড়ে যাচ্ছে। মানে এই এই সময়টার যুদ্ধের সঙ্গে তো বাজারে এই শুধু ঐতিহাসিক, মানে শুধু তো পলিটিক্যাল হিস্ট্রিটা নয়, এইগুলো ইতিহাসের পার্ট। মানে এই এটা ঘটনাগুলো। ইতিহাসের একটা ভীষণ অঙ্গ, এই ইতিহাসের অঙ্গ। এবং বহু মানুষ সর্বশান্ত হয়েছেন এই রেস খেলতে গিয়ে, ফাটকাবাজিতে। হ্যাঁ, এবং শুধু তাই নয়, কলকাতায় একটা মানে এটা বহু প্রাচীন মানে কলকাতা নগরী যখন তৈরি হয় তখন থেকেই ছিল পায়রার লড়াই। আচ্ছা। এটাও একটা ফাটকাবাজি, ঘুড়ি ওড়ানো, কোন ঘুড়িটা কাটবে, কে ঘুড়িটা কাটবে। কলকাতা শহরের ভিতরে আরেকটা শহর আছে, যে শহরের ইতিহাস লেখা হয় না এখনো, লেখা হয়নি, কিন্তু তো সেই তথ্যগুলো আছে যে আহ, এই ফাটকাবাজি গুলো ছিল মধ্যবিত্তে। এবং এই যুদ্ধের বাজারে এবং একই সঙ্গে দুর্ভিক্ষের বাজারে এটা আরো প্রকট হয়ে এলো। বাহ, এবং বাহ। সবচাইতে বড় কথা, উনি বিবেকানন্দ মুখোপাধ্যায়ের কে স্মরণ করেছেন। উনি তখন সত্যযুগে ছিলেন, এবং বিবেকানন্দ মুখোপাধ্যায় নিজে ছিলেন ওয়ার করেসপন্ডেন্ট। আচ্ছা। এবং আমরা মূলত ওনার দুটো বইকে নিয়েই বেশি, মানে একটা বইকে নিয়েই বেশি আলোচনা করি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস। কিন্তু উনি ওয়ার করেসপন্ডেন্ট হিসেবে প্রথম যেটা লেখেন এবং যেটা পরবর্তীকালে প্রকাশিত হয়, সেটা হচ্ছে জাপান যুদ্ধের ডায়েরি। এবং জাপান কিভাবে ভারতবর্ষের কে ঘিরে ফেলে, আস্তে আস্তে ভারতবর্ষের দিকে এগিয়ে আসার চেষ্টা করে, একেবারে এত নিখুঁত ভাবে বর্ণনা করা খুব কম সাংবাদিকই করেছেন সেই সময়। এবং বিবেকানন্দ মুখোপাধ্যায় ওই বইটা আর পাওয়া যায় না, এখন আর পাওয়া যায় না, জাপান যুদ্ধের ডায়েরি। তাহলে বোঝা যাবে যে কিভাবে এক একটা দেশ করতে 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 করতে, এবং কলকাতা শহরকে কেন বেছে নেওয়া হবে। তার আগে কিন্তু আন্দামানে বোমা পড়েছে, জাপানি ফোর্স আন্দামানে করে, তারপরে চট্টগ্রামে করে, আসামে করে, কিন্তু কলকাতা বেছে নিয়েছিল কেন? তার কারণটা হচ্ছে ব্রিটেনের রাজধানী তখন লন্ডন, আর ভারতবর্ষের রাজধানী তখন কলকাতা। ব্রিটিশ শক্তিকে আঘাত করতে হলে কলকাতায় করতে হবে। এই আমাদের ঠাকুমা জাতীয় ওই বয়সের লোকজনের মধ্যে একটা গোঁড়া সৈন্যের প্রতি বা গোঁড়া কালচারের প্রতি একটা ঘৃণা ছিল, যে ওরা তো খুব নোংরা, এই ওই, বা ওরা এই ব্যাপারটা আমি ঠিক রিয়েলাইজ মানে প্রসেস করতে পারতাম না। যে একদিকে বলছে যে মানে তখন তো আমরা যখন বড় হচ্ছি তখন তো অলরেডি একটা পশ্চিমা ওয়েস্টার্ন সিভিলাইজেশন অনেকটা এগিয়ে গেছে, এবং তাদের টেকনোলজি ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা একদিকে জয়গান শুনছি, অন্যদিকে আবার দেখছি যে এদের কালচার নিয়ে বা এদের এইসব নিয়ে একটা অদ্ভুত ঘৃণা টাইপের রয়েছে। এই দুটো ব্যাপার মেলাতে পারতাম না। তো আমার মনে হয় যে এই যে ইতিহাস, যুদ্ধের ইতিহাসটা আমরা, মানে আমি জানতাম না বলে এতটা ডিটেলে, সেই কারণে হয়তো ব্যাপারটার যে কোথাও একটা সংযোগ আছে, যে বাড়িতে মানে নিজের বাড়িতে অবধি সেই ট্রাভেলটা এসে পৌঁছবে, এরকম একটা ভয়, সেই জায়গাটা আমি প্রসেস করতে রাস্তায় পারতাম না এর আগে। গোড়া সৈন্য, যেটাকে বলা হয় মাউন্টেন সোলজার,
হুম তারা কলকাতার রাস্তায় যেতে যেতে বহু মেয়েকে তুলে নিয়ে গেছে, যাদের আর হদিশ পাওয়া যায়। আতঙ্কের কারণও একটা তাই। হুম মানে সেগুলো তো ধরো সেই সময়কার সংবাদপত্রের কলমে ধরা আছে, কিন্তু ইতিহাস পাতায় আসেনি। কেন আসেনি জানি না, যে এই অত্যাচারের কাহিনীগুলো এবং একটা অংশ বাঙালি, আমি বলবো যে কৃষি সভ্যতার বাঙালি কলকাতায় এসে আহ, তাদের মেয়েদের নিরাপত্তা বিচ্ছিন্ন হয়ে গেল, বিপন্ন হয়ে গেল, এবং পতিতাপল্লীগুলোতে তারা বিক্রি হয়ে যেতে লাগলো। বিক্রিও হয়েছে, সে সময় প্রচুর বিক্রি হয়েছে। হুম। আর বিভিন্ন দেশের লোক আসতো, কারোর সঙ্গে বন্ধুত্ব হয়নি, বাইরের লোকের। না 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 না, বন্ধুত্ব কিছু নেই, তখন মিলিটারি যখন আর বন্ধুত্ব বন্ধুত্ব বলাই নেই। আচ্ছা। মানে যতটুকু নেভির লোকেরা, হুম নেভির লোকেরা যতটা পারো ক্ষতি করে, মানে কারণ এই পরের মুহূর্তে আমি থাকবো কিনা সন্দেহ। আচ্ছা। এই মুহূর্তে আমি আছি ভাবে আছি, অতএব এই মুহূর্তটাকে এনজয় করে নাও। এই যেমন ধরো তোমায় বলি হ্যাঁ। যে অ্যান্ড্রোলেতে সে সময় হুম ডলার বিক্রি হতো, বুঝলে? আচ্ছা। একটা আমেরিকান জাহাজের হ্যাঁ। তার সেলারদের কাছে সব ডলার। এখন সব তো সুন্দর হয়ে গেছে, ডলার ভাঙাবে কোথায়? হুম হুম এদিকে এতদিন একদম হয়ে আছে। হুম এই সেলাররা হচ্ছে আমি এর ভেতর সব থেকে বেশি ডেঞ্জারাস। হুম তার কারণ দীর্ঘ সময় ওই এমন একটা সমুদ্রের উপরে ভেসে থাকে, সমাজ সংসার লোকজন কিছু দেখে না, হুম হুম তখন একবারে হাঙ্গরি হয়ে থাকে এই সেলার, আচ্ছা বুঝতে পেরেছো? আচ্ছা। তো তারা হয়তো বিকেল 4টার সময় জাহাজটা নামলো, তারা খেতে করেছে, হুম এসে এলো কোথায় ক্ষতি আচ্ছা। করার জন্য। তো আমাদের এসে হাজির হয়ে গেল, তাদের পকেট ভর্তি ডলার, আচ্ছা। পয়সা নেই। হুম ইন্ডিয়ান কারেন্সি, হুম আমার ডলার আমাদের এখান থেকে ডাইরেক্ট তার প্রিডিকামেন্টটা বুঝতে পারছো তো, অসুবিধাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারা সেই সময় করতো কি, বিক্রি করতো। হুম তখনকার ডলার আমার যত 5 টাকা না 6 টাকা করে ওদের ডলারের দাম, আচ্ছা আচ্ছা। সেইগুলো বলের দামে হুম হয়তো এক ডলার হয়তো বেশি। হুম মানে তারা কোনো জ্ঞান নেই, সে কিছু ডলার দিয়ে কিছু টাকা আনে, তখন এসে কিছু মদ্যপান এবং কুর্তি ইত্যাদি করতে চায়। এবং সেই জন্য এই হোটেলটি স্টাফের মধ্যে তো ছিল, বাইরের লোক তো অ্যালাউড ছিল। তো তারা ওই ডলারের পয়সা প্রচুর হতো। এবং তুমি শুনলে হয়তো অবাক হবে যে আমি একটা বই কিনেছিলাম 20 টাকা দিয়ে, 20 রুপিস, আর একটা পেন বোধহয় কিনেছিলাম 5 টাকা না কত দিয়ে একটা পেন আমি কিনছি। তাহলে আমার তো ওর বেশি খবর আছে। একটা দেওয়াল ঘড়ি ছিল। ঠাকুরদা বলতেন যে ঠাকুরদার বাবা নাকি কোনো এক জাপানির কাছ থেকে ওটা কিনেছিলেন, জাপান, মেড ইন জাপান, খুব ভালো কোয়ালিটির একটা ঘড়ি ছিল। কোনো একটা জিনিসে দেখিয়ে বলেছেন এটা একটা সুইডিশ কোন এক কার কাছ থেকে কিনে। এবার আমরা যখন বড় হচ্ছি 90s কিড, তখন একে কলকাতার ভারতবর্ষের ক্লোজড ইকোনমি, মানে কোকোকোলা অব্দি বোধহয় কি মানে কদিন বাদ থেকে পাওয়া যাবে, কোকোকোলা অব্দি পাওয়া যায় না, এরকম একটা অবস্থা। সেখানেতে শুধু মানে সবই আর কি মানে প্রচন্ড রকম দেশি। হ্যাঁ, মানে চাউমিনও পাড়াতে তৈরি হয়, দ্যাট ইজ গুড। চাউমিনও যেটা আমরা খাই সেটা পাশের পাড়া থেকে তৈরি হয়, সেটা কিনে সেখানে আমি ঠিক রিলেট করতে পারতাম না যে এটা জাপানির কাছ থেকে ঘড়ি কেনা হচ্ছে, এখানে আমেরিকানের কাছ থেকে একটা কলম কেনা হচ্ছে, একটা অমুক ফ্যান্সি জিনিস যেটা, এগুলো একটা সাধারণ বাড়িতে কি করে আসে। তো এই ব্যাপারগুলো যে এই যে ডায়নামিক্স অফ দ্য সোসাইটিটাই আলাদা ছিল, বা আমাদের ইতিহাসের বিভিন্ন একদম পর্যায়ে, আলাদা ছিল, হ্যাঁ, বিভিন্ন পর্যায়ে একদম কিভাবে আলাদা সোসাইটির ছিল। এবং তুমি যদি সেই সময়কালের ট্রেডিংটা দেখো, আমি তো তোমাকে পরপর বলে গেলাম যে এরা সব ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো এসেছিল, হ্যাঁ, তারা তো কলকাতায় এসেছিল, তারা তো কলকাতায় ছিল। মানে আজকে কলকাতা, কলকাতায় চন্দননগর, পর্তুগিজ শ্রীরামপুর, পাচ্ছে, চুঁচুড়ো, এইসব অঞ্চলে এই আমার অঞ্চল, ধারণা, পুরো অঞ্চল। রাইট, আমার ধারণা যে তারও আগে যদি ধরুন আরো 100 বছর পিছিয়ে যাই, তখন হয়তো এখানকার লোকজন আমস্টারডামের মদ খেত। মদটাই সবার আগে আসবে হ্যাঁ বলে আমি অ্যাজিউম করে নিচ্ছি। হ্যাঁ, কলকাতার, হ্যাঁ, কলকাতায় হয়তো শ্রীরামপুরে বসলে গেলে হয়তো আপনি দেখবেন যে ডাচেদের, ডাচ দেশের হয়তো আর্ট পাওয়া যেত, খাবার পাওয়া যেত, সেখানকার স্ন্যাক্স পাওয়া যেত। হ্যাঁ, ইয়েতে আমরা এখনো ব্যান্ডেলে যেসব গেলে ব্যান্ডেল চিজ দেখি, তারা পর্তুগিজ। মানে
যারা বাণিজ্য করতে এসেছিলেন তাদের মধ্যে তো অনেক সাধারণ ঘরের লোকও ছিল সেই হ্যাঁ সময়কার, হ্যাঁ মানে হ্যাঁ সেই সব দেশে তারা জাহাজে করে এই দেশে এসেছিল এবং এই দেশেই সেটেল করে গেল, এই দেশেই সেটেল করে গেল তারা। এবং শুধু সেটেল করে গেল না, এইটাই হচ্ছে সবচাইতে বোধহয় মানে আমাদের দেশের বৈশিষ্ট্য, যে তারা এই দেশে থেকে গেলেন তারা এবং আমাদেরই তাদের একজন হয়ে গেলেন। জেনারেশনে আজকে যে তাদেরই একজন হয়ে গেলেন। এবং তাদের জেনারেশনের যদি আজকে তুমি জিজ্ঞাসা করো, যেমন পর্তুগিজরা, ডাচরা, তারা নিজেরাও বলতে পারবে না তাদের ইতিহাস। তার কারণ তাদের, এবং ইভেন তাদের যদি শারীরিক গঠন দেখো, সবচেয়ে বড় কথাটা হচ্ছে যেটা আমরা যেটাকে বলি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, সেই ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স এর কোনো আম বাঙালির সঙ্গে পার্থক্য পাবে না, শুধু ঠিকই। নামটা পার্থক্য পাবে, শুধু নামটাই পার্থক্য পাবে। আমারই বন্ধু বান্ধব অনেকে আছে, তাদের দেখতে একদম সেই ইউরোপিয়ান ককেশিয়ান, লম্বা, মানে সরু একটা স্ট্রাকচার, যেটা মানে ঠিক আমাদের আম বাঙালির স্ট্রাকচারের সঙ্গে মেলে না। তো তার পেছনে নিশ্চয়ই এরকম কোনো ইতিহাস আছে। এবং আমরা আজকের কসমোপলিটন কলকাতার কথা বলি, বা কলকাতার কসমোপলিটন নেচার কমে যাচ্ছে, মানে এই 100, 150, 200 বছর আগে, যে 200 বছর আগে আমাদের ধারণা যে হয়তো বাংলাদেশ একদম গ্রাম ছিল, কিন্তু আমার ধারণা যে এই এই গঙ্গার ধারগুলো বোধহয় কসমোপলিটন হওয়া নিয়ে পৃথিবীর যে কোনো শহরকে টক্কর দিতে পারতো। কারণ সমস্ত সারা পৃথিবীর যে শুধু তথাকথিত শুধু এনলাইটেন জায়গাগুলো এখানে। তুমি তুমি শুধু এই জায়গায় নয়, আমি কয়েকদিন আগে হাড়োয়াতে গেছিলাম হুম, একটা ডকুমেন্টারি তৈরি করার কারণে। তো বিদ্যাধরী নদী আমরা খুব শুনি, বিদ্যাধরী হুম, বিদ্যাধরী নদীর এই হাড়োয়া যে অঞ্চলটা, সেখানে একটা সভ্যতা ছিল, বালন্দা সভ্যতা। আচ্ছা, এবং বালন্দা সভ্যতায় যেটা পাওয়া গেছে মাটির ওই অঞ্চলে, কন্টেম্পোরারি টু ইন্ডাস হরপ্পান সিভিলাইজেশন, ওয়াও, এটা আমার কাছে খুব, এটা নিয়ে আমরা কাজ করব, একটা ঠিক করেছি। তো আমি বলি যে এই যে অঞ্চলগুলো গড়ে উঠেছিল, এটা এক একটা অঞ্চলই এত মহিয়ান ছিল, মানে বলতে পারো যে এর নিজস্ব ইতিহাস, আমাদের তো আঞ্চলিক ইতিহাস লেখা হচ্ছে 70-এর পরবর্তীকাল সময় থেকে কিছু মানুষ শুরু করছেন। এই ইতিহাসগুলো আমাদের আরো আগে উচিত ছিল করার, কিন্তু সেই আঞ্চলিক ইতিহাসের মধ্যেও এই অঞ্চলগুলোকে ঠিক সেইভাবে ঘুরে দেখা হয়নি। সমস্যাটা হচ্ছে কি জানো তো, একটু কথা বলেন, সেটা হচ্ছে আমাদের যে ইতিহাস চর্চা, সেই ইতিহাস চর্চার আদলটা পুরোপুরি ইউরোপিয়ান ইতিহাস চর্চার আদল, মানে আমি বলছি স্ট্রাকচারটা। ফলে আমাদের এই ইতিহাসে কোনো সোশ্যাল ন্যারেটিভস আসে না, তোমার দাদুর কথা কোনো ইতিহাসের অংশ হবে না। কিন্তু এখনকার ইতিহাস বলে যে এইটাই ইতিহাস, তার কারণ ইতিহাস শুধু একজন রাজা আর প্রজার নয়, প্রজাই একটা রাজাকে তৈরি করে, এই প্রজার একটা কন্ট্রিবিউশন আছে, এবং এই প্রজারাই হচ্ছে মূল ফোর্স। ইতিহাসকে আমরা সেই, এখন সেটা বলতে গেলে বলবে যে সাবঅল্টার্ন হিস্ট্রি, সাবঅল্টার্ন বলে কথা হয় না, এটা ডিসকার্ড করা যাবে না, এটা আমাদের ছিল। এই যে তোমার দাদু কথা বলতে বলতে একটা জায়গায় আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে ডলার 5 টাকা করে তারা ভাঙাচ্ছে, কারণ কি ফুর্তি করবে বলে। মানে বিষয়টা হচ্ছে যে এই ফুর্তি করার জন্য সবচেয়ে বেশি মূল্য চোকাতে কাদের? এই ফুর্তি করার পিছনে, তারা যে ফুর্তি করতে এলো, যুদ্ধ লেগেছে অবশ্যই, ওই রকম ভাবে একটা কালকে বাঁচবে কিনা ঠিক নেই, অতএব আজকেই যা করো করে নাও। বিরুদ্ধে, আজকেই যতটুকু পারো। এটা কিন্তু আমি দেখেছি, এটা মূলত বাঙালি খ্রিস্টান যারা, তাদের মধ্যে আমি ঠিক এই প্রবণতা দেখেছি। এবং এটা একটা এবং অনেকটা যে জনজাতিগুলো এটার মধ্যেও দেখেছি। আজকের জন্য বাঁচো, কালকে সকালে চোখ যদি খুলতে পারো তবে সেটা কালকের জন্য হবে। এটা একটা এটা তো আমাদের দর্শন। ইতিহাস, এটা তো আমাদের ইতিহাস যে এতটাই ইনসিকিউরিটির এটা মধ্যে আমরা বাস এটা করতাম। কি, এটাও তো আমাদের মানে হ্যাঁ, বাস্তব। এই অনিশ্চয়তাটা কিন্তু আহ, এতটা যে অনিশ্চয়তা এলো, ইভেন উনি বলছেন যে সৈন্যদের মধ্যে, একটা বড় রাষ্ট্র শক্তি, সেখানে তো মানে বলা যায় যে আমরা 1857-তে নিজেদের সারেন্ডার করে দিলাম। হ্যাঁ,
তো 1857 পরে এই যে এত বড় রাষ্ট্রশক্তি, সেই রাষ্ট্রশক্তি যে সৈন্য, তারা নিজেরাও অনিশ্চয়তায় ভুগছে, তার মানে বিশ্বযুদ্ধটা কিরকম ছিল, কি ভয়ঙ্কর রকম ভাবে ছিল, এটা একটা বিষয়। এবং এই সময়টা এবং এই কালচারটা আমরা সেই যুগের বলিউড, আমি বলিউড কথাটা পছন্দ করি না, কিন্তু লোকে যাতে রিলেট করতে পারে সেই জন্য বললাম। সেই সময়কার যদি বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমাগুলো দেখি বা বাংলার ওই সময়কার পুরনো সিনেমাগুলো দেখি, তাহলে দেখবো যে এই একটা মানে ওই একটা ক্যাবারে কালচার, ক্লাব কালচার, একটা ওই ধরনের যে সাহেবি আসছে। বাবুয়ানি, তার একটা কিন্তু ইমপ্রেশন আমরা এখনো পাবো। মানে যদিও সেই সময়কার স্বদেশী মানসিকতা থেকে অনেক দেখবেন যে সেই সময়ে স্বদেশী মানসিকতা বেশি বেশি ছিল এখনকার থেকে। অনেক সাধারণ মানুষের কথা নিয়ে সিনেমা হতো। কিন্তু আজকে আমরা শুধু বড়লোকদের নিয়ে সিনেমা বানাই। তারা সন্ধ্যাবেলা রান্না করতে, করতে ওয়াইন খায়। তুমি তুমি বলেছিলে যে এই সময়তে মানে যে সময়টায় তুমি গ্র্যান্ড হোটেলে চাকরি করতে, সেই সময়টাতে মানে জিনিসপত্রের দাম যুদ্ধের জন্য প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল। সেই সময়তে একজন মানে মধ্যবিত্ত মানুষের পক্ষে খুব মুশকিল ছিল যে তার যে ইউজুয়াল যে রোজগার, সেই রোজগারেতে জিনিসপত্র ম্যানেজ করা আর কি। সেটা তোমার মনে পড়ে সেই গল্পগুলো? আমার জীবনের একটা ঘটনা। আমরা তো তখন তোমার বলুন সার্পেন্টাইন লেনে থাকতাম শিয়ালদায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো মা সকালে উঠে বলে যে আর চাল নেই। সেই সময় আমাদের এরেদার একটি ছেলে, সে সাম্বাজার মামার বাড়ি থাকতো, মদন দাস তার নাম, ছেলেটা মারা গেছে, দাস ছিল তার নাম। আমি ওই শিয়ালদা থেকে সাম্বাজারে তার সঙ্গে যোগাযোগ, আমারই সমবয়সীটা। ওই কেসি দাসের একটা পোশাকের দোকান আছে সাম্বাজারেতে, ওই কেসি দাসের ভাগে। আচ্ছা। যাই হোক, আমার যখন যে চাল নেই, বাবা তো তখন বেরিয়ে যাচ্ছেন, তখন কি করা যায়, ওই মদন দাস হচ্ছে ওর কাছে গ্যারেজেরই পাওয়া যায়। আমি ওই শিয়ালদা থেকে সাম্বাজার হাজির হলো এবং মদনকে আমরা মামা, মদন মামা এই কথা হচ্ছে এইরকম ব্যাপার, তুমি করা যায় বললে দাঁড়া দেখছি। সে আমাকে, সে তখন তো কিলো নয়, সে 3 সের চাল, মোটা মোটা চাল, একটা চাল বোধহয় সরু চালের 3টে সমান। তো সেই চাল তো 1.5 সের না 2 সের, ঠিক মনে পড়ছে না, ও জোগাড় করে আমাকে 3 সের, এবং সেই দিন সেই চাল নিয়ে রান্না হয়েছিল। এটা হচ্ছে আমার নিজের। এরপরে আমার চাল ডাল পাওয়া যেতে শুরু হলো 40 টাকা মন। তখন বাজারেতে আমরা চাল কিন্তু 5 টাকা বার্মিজ রাইস, বেশ ভালো খেতে, 5 টাকা 3 টাকা ছিল, তো আমাদের 5 টাকা মনে হয় চাল আসতো, ভালো। আর সেইটে তোমার তখন হয়ে গেল 40 টাকা মন, মানে 8-10 গুণ। তার ফলে বেড়ে গেল। তো সেই সময় যে 20 বছর মানুষজন একই অবস্থা, তাহলে কি আর আমার বাবাকে 2টো চাকরি করতে হয় দিনে? সকালবেলা 9টার সময় বেরিয়ে যেতে, 5টার সময় আসতে শিয়ালদায়, আবার সেই পোশাক করে নিয়ে বের, আবার গ্র্যান্ড হোটেল, বাবাও গ্র্যান্ড হোটেল কাজ করতো, এবং ফিরতুম আমরা, বাবা মানে পুত্র একসঙ্গে আমরা ফিরতুম, রাত্রি 11টায় বাঁধত। এই সহমর্মিতাটা কিন্তু কৃষিতন্ত্রের একটা বড় জোর। কৃষিতন্ত্র, ইন্ডাস্ট্রি কিন্তু মানুষকে বিচ্ছিন্ন করে তার সংস্কৃতি থেকে, কারণ এটা আমাদের সমস্ত সভ্যতাটাই কৃষি সভ্যতা, মানুষকে তার নিজের শিকড় থেকে বিচ্ছিন্ন করে, একবার শিকড় থেকে বিচ্ছিন্ন করে। এবং ইন্ডাস্ট্রি কিন্তু একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের জোরটুকু কিন্তু শুধুমাত্র ইন্ডাস্ট্রির ভিতরে। আমি একজন মেশিন ম্যান, আমার পাশে আরেকজন মেশিন ম্যান আছে, তার বিপদ না হয়, আমার বিপদ না হয়, আমার কাজে সে সহযোগিতা করবে, কিন্তু এর বাইরে কিন্তু কিছু নয়। এই যে তুমি যে বললে যে এইটা কিন্তু সবচেয়ে বড় কথা, যে একজন উনি বললেন যে এই যে নিয়ে আসা, এই যে সহমর্মিতা, এটা কৃষি সভ্যতার অংশ। এটা খুব ভালো বললেন। এবং আজকের দিনে যেখানে একটা সার্ভিস বেসড ইন্ডাস্ট্রি কলকাতায়, ভারতবর্ষে থাবা দিয়েছে, তাতে পাশের লোকটার জন্য ভাবতে হয় না, যে কারণে আমরা ভাবি না। মধ্যবিত্তের সংকট যে একজন বাড়ির মানুষকে দুটো শিফটে কাজ করতে হচ্ছে 2 রকম ভাবে তাকে ওই বেঁচে থাকার জন্য। এবং তিনি বলছেন 40 টাকা মন হয়ে গেছে, যেখানে তিনি 3 টাকা থেকে 5 টাকা মন চাল কিনতেন। এই হিসেবটা সমস্ত কিন্তু গুলিয়ে গেল। মানে সত্যি কথা বলি,
এই ইতিহাসটা গুলিয়ে গেল এই যুদ্ধের বাজারে। এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই যে 40 টাকা মন হয়ে গেল, সেটা 35 টাকা পর্যন্ত এলো, আর কিন্তু 5 টাকায় ফেরত গেল না। এটাও ইতিহাস। প্রচুর মজুদ শস্য পাওয়া গেছে শস্য ভান্ডারে, ব্রিটিশটা শস্য ভান্ডারে, এবং সেই শস্যগুলো পচে ধ্বংস হয়ে গেছে এবং কলকাতার রাস্তায় মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। তার মানে আমরা কিভাবে কিভাবে কি ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে গেছি। হ্যাঁ, আজকের দিনে আমাদের এইটা বারবার করে মনে রাখা দরকার যে সাম্রাজ্যবাদ কি করতে পারে আসলে, সাম্রাজ্যবাদ কোন জায়গাটায় ধ্বংস করে দিতে পারে একটা মানুষকে। আমরা তো চাইছি আন্তর্জাতিক হতে, তার আগে এই আন্তর্জাতিকতা অবশ্যই ভালো, কিন্তু সাম্রাজ্যবাদী আন্তর্জাতিকতা নিশ্চয়ই ভাবতে হবে আমাদের। মানে আমি বলছি এটা ইতিহাসের যদি পর্যালোচনা করা যায়, সাম্রাজ্যবাদ সমস্ত দেশেই তাই করেছে, সমস্ত দেশেই তাই করেছে। এই একটা দুর্ভিক্ষ শুধু কলকাতার মানুষ নয়, এই কলকাতা নির্ভর যেসব ছোট ছোট শিল্প ছিল আমাদের, কৃষিজাত শিল্প, যাকে বিপণন করার কেন্দ্র ছিল কলকাতা। তার কারণ কলকাতা থেকে একটা বড় জাহাজ যাবে, সেই জাহাজটা মাদ্রাজে যাবে, সেই জাহাজটা উড়িষ্যা যাবে। কারণ তখনও পর্যন্ত কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় রুট, বাণিজ্যের রুট কিন্তু হচ্ছে জলপথ, নদী এবং সমুদ্র। এই যে সমুদ্র, এই যাবে, এবং তারা অপেক্ষা করে রয়েছেন, অন্যান্য প্রদেশের মানুষরা অপেক্ষা করে আছেন। ফলে এরাও মার খেলো, ব্যাপকভাবে মার খেলবো। কে কিনবে, কে একটা সে ভাত জোগাড় করবে, না সে একটা অন্য কোনো সামগ্রী কিনবে? যুদ্ধের বাজারে মধ্যবিত্ত খাবে কি, পড়বে কি? আমাদের এরেন্দা দক্ষিণেশ্বরেতে একদিকে যেমন এখানকার অধিবাসীদের মধ্যে বেশিরভাগই ছিল রাজনীতি সম্পর্কে সম্পূর্ণ, কোন রকম তাদের কোনো যোগাযোগ ছিল না, মানে চাকরি বাকরি পেটের ধান্দায় ঘুরত। এখন যেমন মানুষ সেরকম তখনও ছিল, একই রকম এরকম মানুষ, মানে মেজরিটিটাই এরকম। তখন ওসব রাজনৈতিক ট্রাবলের মধ্যে পুলিশ এসে ধরে যেতে চাইতো, তবুও এর মধ্যে থেকে কিছু কিছু লোক তারা এই স্বাধীনতার জন্য আন্দোলন এবং এর থিওরিটিক্যাল দিক, কেন আমাদের সব করা উচিত, এই সমস্ত নিয়ে তারা আন্দোলন করতেন। আমাদের গ্রামে ধরো আমাদের আচ্ছা ফন্তুদা মানে বঙ্কে সবুজ ছেলে ফন্তুদা, আচ্ছা বিনয় চট্টোপাধ্যায় নামে লাইব্রেরি হলটা করা। তো ওই বিনয় চট্টোপাধ্যায় সেকালে MA পাস করা, MA BA। আচ্ছা, ওই ভদ্রলোক আমাদের গ্রামে থেকে সত্যিকারের যে থিওরিটিক্যাল কমিউনিজম যাকে বলে, কমিউনিজম ইন থিওরি, সেইটা ওই ফন্তুদা প্রথম আমাদের গ্রামেতে ইন্ট্রোডিউস করে। যদিও তার বাবা পঙ্কেশ চট্টোপাধ্যায়, তিনি চিরকালই কংগ্রেসী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এবং তিনি পুলিশেও ধরে নিয়ে এরকম হয়েছে। আচ্ছা, এই পঙ্কেশ বাবুরা কিন্তু বেশ বিত্তশালী লোক ছিলেন। আচ্ছা, এদের চাকরি বাকরিটা করতেন না, সেখানে জমিদার এর ব্যাপারটা বলে ছিল। তা সেই ভাবেতে এখানেতে রাজনীতির চর্চাও হতো। আচ্ছা, এবং এখানেতে তোমার ইউনিয়ন আন্দোলনও হতো, রাজনৈতিক চর্চা হতো। কিন্তু একটা কথা হচ্ছে, সেটা মানে জনগণের মধ্যে পরিচিত ছিল। দু একজন লোক তারা এই সমস্ত নিয়ে কথাবার্তা করত। এই যেমন ফন্তুদা এই লাইব্রেরির মাধ্যমে এখানেতে প্রথম কমিউনিস্ট পার্টি, মানে কমিউনিস্ট ইডিওলজির প্রবর্তন করেন এই শান্তি ঘটো, শান্তিরঞ্জন ঘটো, যে পরে কমিউনিস্ট নেতা হলেন, এরা সব ফন্তুদার হাতে গড়া। আচ্ছা, ফন্তুদাই এখানকার মানুষকে ভাবতে শেখান যে কেন আমাদের এই অভাব, কেন আমরা আমাদের সবকিছু থেকেও কিছু আমাদের নেই, এটার কারণটা কি, এর পেছনে কোন রাজনৈতিক কাজ করছে।
করছে, হুম কোন ক্লাস কিভাবে একটা ক্লাসকে এক্সপ্লয়েট করছে, হুম এই সমস্ত নিয়ে ওই লাইব্রেরিতে, এবং ফতুলদার কাছে শুধু আমাদের গ্রামের লোক না, উত্তরপাড়া থেকেও অনেক লোক আসছেন। আমরা ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়ি 9-10-এ, ওইখানেতে ফতুলদার হতো, ওই একটা আড্ডাই বলতে পারো। হুম সেই আড্ডাতে এই সমস্ত রাজেশ থাকতেন, সুভদ্রা থাকতেন, আরো একটা মানে ওরাই হচ্ছেন আমাদের গ্রামেতে প্রথম বামপন্থী রাজনৈতিক যে চেতনা, সেইটা এখানে যে এস্টাবলিশ করা স্বীকার করতে, সেইটি থাকে। রাজনীতির পাঠটা কি ওনার কাছেই পেয়েছো? রাজনৈতিক পাঠ ওনার কাছ থেকেই পেয়েছে। রাজনীতির পর অবশ্যই, আচ্ছা তার কারণ হচ্ছে যে দেখো, অভাব ভীরু যারা থাকে তাদের দ্বারা কিছু হয়। আমি আমার নিজেকে সেলফ অ্যানালিসিস করে দেখেছি হুম যে আমি একটা অত্যন্ত স্বভাব লোক, হুম বুঝতে পেরেছো? হুম আমার দ্বারা কিছু হওয়ার। হুম তবে আমি এই কথা তোমাকে বলবো হুম যে এই যে চিন্তা, হুম এই যে একটা ক্লাস সিস্টেম, শ্রেণী, এই যে সভ্যতার উন্নতি, হুম এটা উন্নতি করে হলো, সমস্ত কিন্তু সবই ওই ফতুলদার যে সাধারণ আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের মানে আমাদের ভাবতে শিখিয়েছিল। আমরা তো কাজে কিছু করতে পারিনি, হুম কিন্তু এর ভাবনাটা আমাদের কাছে নিয়ে এসেছে। তা তোমাকে এই প্রসঙ্গে একটা গল্প, হুম হুম সেটা হচ্ছে এই যে এই 1950-52 সালে হবে, যতদূর মনে পড়ছে আমার, হুম একটা বই বেরোলো কলকাতায়। 1950-52 মানে এটা মনে রাখতে হবে 47 সালে দেশ স্বাধীন হয়েছে, হুম এবং তারপরে এমন রাজনৈতিক দলাদলি খামরা মানে খাওয়াকে খুব জোর চলছে। তো হুম সেই সময়তে 1952 সালে এখানে কমিউনিস্ট আন্দোলনও চলছে। আচ্ছা একটা বই, an essay on Soviet economic development, আচ্ছা an essay on Soviet economic development, হুম এর লেখক হচ্ছেন প্রফেসর অম্লান দত্ত। আচ্ছা এই অম্লান দত্ত ইনি ক্যালকাটা ইউনিভার্সিটির ইকোনমিক্সের অধ্যাপক ছিল। হুম সেই সময় ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমাদের গ্রামের মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, তুমি নিশ্চয়ই চিনবে, হুম হুম মৃত্যুঞ্জয় পরে প্রফেসর হয়েছিল, হুম মৃত্যুঞ্জয় চেনো? নাম শুনেছি। মৃত্যুঞ্জয় হচ্ছে ওই আমাদের বুড়ো মাতলায় যাদের হুম, হুম। ঠাকুর বুড়ো মাতলায় হুম হুম মৃত্যুঞ্জয় বলছে, হুম ও পড়ছে। হুম আমাদের সঙ্গে খুব এটা ওকে আমরা বললাম যে তুমি এই একে একটু নিয়ে এসো না, আমরা অম্লান দত্ত বাবু। মশাইকে তার থেকে হ্যাঁ অম্লান দত্ত হুম দোকানে শোনা যাক। তা সেই সময় হলো কি, অম্লান দত্তর এই বইটা নিয়ে প্রচুর তখনকার কাগজেতে লেখালেখি হচ্ছে। মানে হুম। অম্লান দত্ত হচ্ছে আমেরিকা, তখন তো গালাগাল দেওয়ার জন্য আমেরিকার দালাল বললেই যথেষ্ট হতো। অম্লান দত্তকে আমেরিকার দালাল বানিয়ে দিলে কমিউনিস্ট পার্টি, হুম তৎকালীন কমিউনিস্ট পার্টি, তখন তো আনন্দের পার্টি, হুম এবং প্রচন্ড গালাগাল আমরা করা হয়েছে। হুম তা আমরা এই সমস্ত ঠিক একটা জিনিস লক্ষণীয় যে আমরা যদিও কমিউনিস্ট পার্টির প্রতি সিম্পাথাইজার ছিল, এবং হুম। আমাদের দু একজন কমিউনিস্ট নেতা সঙ্গে ছিল, সেই সময় কিন্তু কমিউনিস্ট পার্টি হুম একটুখানি অপেক্ষাকৃত উদার মনোভাব ছিল। অর্থাৎ তারা অপোজিশন ক্যাম্পের বক্তব্যটা শোনবার যে ধৈর্য, সেই ধৈর্যটা তারা কিন্তু প্রকাশ করছে, হুম বর্তমানে যে নেই। হুম সেই সময়তে যদিও অমলান বাবুকে কোনো কলকাতার মধ্যে তো উনি চ্যালেঞ্জ করেছিলেন, কলকাতায় যে কোনো প্ল্যাটফর্মে আমাকে আমার সঙ্গে আপনারা যে কেউ আসুন একটা বিতর্কে, তাতে আমার বক্তব্য আমি তুলে ধরবো, আপনাদের কথা বলবেন, মানুষ কি দেয় দেখা যায়। কিন্তু কমিউনিস্ট পার্টি থেকে অ্যাকসেপ্ট করে। হুম। এখন এই কথাগুলো সব অমলান বাবু আমরা নিয়ে এলাম আমাদের লাইব্রেরিতে বক্তৃতা করতে। হুম। সেই সময় বক্তৃতার এই উনি এই কথা এই যেমন ধরো সভায় বক্তৃতা করবার আগে সাধারণ এই হচ্ছে যে সবার যারা উদ্যোক্তা তাদের একটু ধন্যবাদ পাওয়া। হুম। এই যেমন তুমি যদি আমায় কোনো এই যাই বলবো, আপনারা যে আমাকে এই বিষয়ে কিছু বলবার জন্য সুযোগ দিয়েছেন, হুম। তার জন্য আমি আপনাদের কাছে এটা একটা গতানুগতিক। হুম। এবং এই কথাটাই অমলান বাবু আরম্ভ করলেন, হুম। এবং তারপরে এক্সপ্লেন করলেন যে দেখুন আমার এই যে কথাটা আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করলো, হুম। এটা মনে করবেন না যে এটা অধিকতা রিপিটিশন করলো, হুম। এটা আমার অন্তরের আপনাদের প্রতি। কেন না, আমার এই বইটা বাজারে প্রকাশিত হবার পর আমি বিশেষ করে কমিউনিস্ট মহল থেকে প্রচন্ড নিন্দাবাদ শুনেছি। নানাভাবে আমাকে হ্যান্ডেল করবার চেষ্টা করা হয়েছে, এবং আমি তাদের বলবার চেষ্টা করেছি যে আমাদের কোনো প্রকাশ্য সভায় আপনাদের যে কোনো নেতা
সঙ্গে আমি একটা ডিবেটে পার্টিসিপেট করতে রাজি আছি। হুম আসলে একটা বিতর্ক সভা হোক, হুম আপনাদের যাকে পছন্দ তাকে রাখবেন, আর আমাদের আমি তো নিজেই একলাই যথেষ্ট। হুম এই বলে কিন্তু তারা আমাকে গালিগালাজ করেছেন আমার এই লেখাটার জন্য, কিন্তু আমার বক্তব্য শুনবার জন্য যে উদারতা তার প্রকাশ কিন্তু তাদের মধ্যে নেই। তারা আমাকে দেননি কোনো সুযোগ, হুম বরঞ্চ বন্ধ করে দিয়েছে। হুম সেই রকম একটা পরিপ্রেক্ষিতে আপনারা যে আমাকে এখানে আমন্ত্রণ করেছেন এবং যার ফলেতে আমি আমার বক্তব্যটা আপনাদের সামনে বলবার সুযোগ পাচ্ছি, হুম সেই কারণে আপনাদের প্রথমে আন্তরিক ধন্যবাদ। হুম। এই ধন্যবাদ এবং মামুলি ধন্যবাদ নয়, হ্যাঁ হ্যাঁ এটা আমার বুঝতে পেরেছি, অন্তরের ধন্যবাদ। অন্তরের ধন্যবাদ। এই ভিসাটা শুরু হুম বুঝতে পেরেছি। হুম হুম তো এরকম ধরনের সঙ্গে এরকম আমরা দেখেছি খুব কাছ থেকে। তখন কমিউনিস্ট পার্টি রীতিমতো কাজ করতে শুরু করেছে। আসলে তুমি যদি দেখো, মানে কমিউনিস্ট পার্টি প্রথম তৈরি হয় 1925 সালে, এবং তারপরে তাদের বিশাল অংশ তখনও পর্যন্ত সরাসরি রাজনীতিতে নেই, কিন্তু তারা কৃষকদের মধ্যে কাজ করছেন এবং ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সদের মধ্যে কাজ করছেন। এবং বিশেষ করে কলকাতায় কমিউনিস্ট পার্টির উদ্ভবের আগে যারা ছিলেন তারা ছিলেন হচ্ছে সমস্তই ওই শ্রম ইউনিয়ন এবং কৃষক সভা এবং শ্রমিক ইউনিয়ন। তখন তার নাম অন্যরকম ছিল। তার বিষয়টা হলো এই যে থিওরিটিক্যাল আলোচনা, এবং উনি এই প্রসঙ্গ বলতে গিয়ে কেন কমিউনিস্ট পার্টির প্রতি মানুষ আকৃষ্ট হলো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক। কারণ তারা এই এক্সপ্লয়টেশনটাকে ক্রমশ বুঝতে পারছিলেন, এবং যেহেতু তখনও প্রকাশ্যে আসতে পারেননি তারা, আলোচনাটা চলছে সেটা থিওরিটিক্যাল লেভেলে। এবং তিনি বললেন যে লাইব্রেরিতে এসে চর্চা হতো, এবং পরবর্তীকালে শান্তি ঘটক যার কথা নিয়েছিলেন তিনি পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রীও ছিলেন, দীর্ঘ সময়ের শ্রমমন্ত্রী ছিলেন। এবং শান্তি ঘটকের উদ্ভব হয় কিন্তু এই মূলত শ্রমিক ইউনিয়ন থেকে শান্তি ঘটক উঠে আসেন। এবার দেখো কন্ট্রাডিকশনটা কিভাবে তৈরি হচ্ছে সোসাইটির মধ্যে। একটা অংশ উনি বলছেন যে একজনের কথা বললেন, বোধহয় তার বাবার কথা, মানে তার কি চট্টোপাধ্যায়, ব্যোমকেশ চট্টোপাধ্যায়, তার বলছেন যে কংগ্রেস ছিলেন এবং জমিদারি ছিল একরকম, মানে কিন্তু একই পরিবারের মধ্যেই যে দুই ভিন্ন চেতনার উন্মেষ, এটা একটা লক্ষণীয়। এবং তখনও কিন্তু এটা মনে রাখা ভালো যে কংগ্রেসের মধ্যেও কিন্তু একটা সোশ্যালিস্ট উইং ছিল। আমরা তো এমএন এবং রায়ের কাজটা করতে গিয়ে দেখেইছি যে সেই সময় কংগ্রেস বলতে যেটা বলা হতো অবশ্যই ভার্সেস এখন যেটাকে আমরা পলিটিক্যাল ইডিওলজি হিসেবে দেখি তার একটা পার্থক্য ছিল। যে সেই সময় কিন্তু মানে পার্থক্য ছিল। একটা সাম্রাজ্যবাদ বিরোধী এবং ব্রিটিশ বিরোধী শক্তি হিসেবে কংগ্রেসের উদ্ভব হয়। কিন্তু সেটা অনেকটা মানে একটা কজের এগেইনস্টে যাওয়ার জন্য, কিন্তু সেটার সঙ্গে পলিটিক্যাল ইডিওলজির সম্পর্কটা কমই ছিল। সেখানে বিভিন্ন রকম পলিটিক্যাল ইডিওলজির লোকজন একত্রে কংগ্রেস হিসেবে এসেছিলেন। অপারেট করতেন। হুম। এবং তিনি ওই যে ওই একটা জায়গায় বলছেন যে ক্লাস সিস্টেম, এই ক্লাস সিস্টেমের ভাবনা, এই যে ভাবনাটাকে উন্মেষ করছে, এবং কোন মুহূর্তে উন্মেষ করছে, দুর্ভিক্ষ পরবর্তী সময়। এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণটা হচ্ছে দেয়ালে মানুষের পিঠ থেকে গেছে, আমার মুক্তির আশঙ্কা, এবং এই মুক্তির পথ তারা মনে করেছিলেন যে কমিউনিজম তাদের এই মুক্তির পথ আনবে। এবং চমৎকারভাবে একটা বইয়ের কথা বলেছেন, অ্যান এসে অন সোভিয়েত ইকোনমিক ডেভেলপমেন্ট। যদি কেউ পড়ে থাকো তো তাহলে বুঝতে পারবে যে অম্লানবাবু আপাদমস্তক ছিলেন গান্ধীবাদী, মানে প্রবল গান্ধীবাদী। এবং কিন্তু তিনি গান্ধীবাদী ছিলেন, কিন্তু কমিউনিস্ট বিরোধী এটা তৈরি করা হয়েছিল, কোট আনকোট তৈরি করা হয়েছিল। তার যেটা উনি কারণ এই বললেন। বইটা বেরোনোর পরে যেটা এটা তৈরি করা, এই অ্যান এসে অন সোভিয়েত ইকোনমিক ডেভেলপমেন্ট পড়লে বোঝা যায় যে কি নিখুঁত ভাবে তিনি প্রেডিকশন করেছিলেন, এবং যেটা পরবর্তীকালে রাশিয়ার ক্ষেত্রে সত্যি কথা
ভয়ানক হয়ে ওঠে যখন রাশিয়া ভেঙে যায়। রাশিয়া ভেঙে যাওয়ার পরে যখন তথ্যগুলো মহাফেজখানা থেকে তথ্য বিভিন্ন ইকোনমিক সোর্স থেকে আসতে শুরু করে, তখন অম্লানবাবু নেই পৃথিবীতে। কিন্তু তার এটা মানে তার প্রেডিকশন, তার অ্যাসেসমেন্ট কতটা সত্যি ছিল, তখন ওই একটা ছিল যে অম্লান দত্ত যেখানেই যেতে, এবং আমরা মানে কলেজ লাইফে যখনই অম্লান দত্তের কোনো সভায় কোনো কথা বলতে গেছেন, এবং তিনি বারবার করে বলেছেন, বারবার করে, এবং খুব মিষ্টভাষী এবং মানে খুব সুন্দর কথা বলতেন, এবং তার লেখার মতো তার মানে কথা বলাটাও ছিল একটা অত্যন্ত একটা চিন্তার। এবং আমি বাবার কাছে শুনতাম যে অম্লানবাবু যখন ক্লাস নিতেন তখন অন্যান্য ডিপার্টমেন্টের ছেলে মেয়েরা, এমনকি ফিজিক্স কেমিস্ট্রির ছেলেমেয়েরাও ল্যাব ছেড়ে এসে অম্লানবাবুর বক্তব্য শুনতেন। তা এইরকম একটা মানুষকে এ করে দেওয়া, এটা একটা সত্যি একটা মানে এই কন্ট্রাডিক্টরি সময়, এই বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে চলছে, এই ঘটনাগুলো ঘটছে, এটা সত্যি খুব আর একটা জিনিস হচ্ছে যে তুমি একবার বলেছিলে যে এখন মানুষ যেরকম রাজনৈতিক ব্যাপার-স্যাপার নিয়ে মানুষ যেরকম ইনভলভ থাকে, তখনও মানুষ সেরকমই নিজের জীবন নিয়ে মানুষ ব্যস্ত ছিল। এই ইতিহাস বইতে যেভাবে ভারত ছাড়ো আন্দোলনকে দেখানো হয় যে প্রচণ্ড সর্বব্যাপী সবাই 42 কুইট ইন্ডিয়া মুভমেন্ট যখন হয়, হ্যাঁ তখন আমি ক্লাস 10-এ পড়ি আরিয়াদা স্কুলে, এবং সেই সময়তে আমাদের হেডমাস্টার মশাই ছিলেন অহিভূষণ চট্টোপাধ্যায় নামে একজন ভদ্রলোক। তার কথা আর একদিন সময় মতন বলবো। আচ্ছা আচ্ছা যাই হোক, এই ভদ্রলোক ছিলেন একজন কংগ্রেসম্যান, আচ্ছা মানে ভীষণ কংগ্রেসম্যান। তা ইনি ওই যে যখন রেজলিউশন পাস হলো, তো উনি অ্যাজ এ মার্ক অফ প্রোটেস্ট উনি তো স্কুলে অ্যাবসেন্ট হতে লাগলেন। আচ্ছা তারপরে কি আমরা 42 স্কুলে চাষ হওয়ার পর আমাদের এখানে তখন ভেটুদাকে তো তুমি চেনো, ভেটুদা তখন আমাদের দলের নেতা ছিলেন। তার সাথে আমরা তো স্ট্রাইক করলাম ওই করে, এবং করে সেই মিছিল করে আমরা ব্যোমকেশ বাবুর বাড়িতে গেলাম, কারণ ব্যোমকেশ বাবুর বাড়িতে অহিভূষণ বাবুকে দেখা পাওয়া যাবে। তো সেখানে গিয়ে দেখি অহিভূষণ বাবু ব্যোমকেশ বাবুর সঙ্গে পৌঁছান। আমাদের দেখে তো দারুণ প্রীত যে তোমরা যে একটা পথ জানিয়েছো ধর্মঘট করে, আসলে হেডমাস্টার বুঝে দেখো। তিনি আমাদের সেই কাল থেকে শেষ করলেন, এবং সারা গ্রাম আমরা ঘুরে, তখন তো ছেলে মানুষ, আমাদের বয়স 15-16 বয়স, তো মহা আনন্দের দিন। আমার একটু একটা আনন্দের হিসেবে গ্রহণ করেছে, নিয়ে সেই কাটোরা হলো, স্ট্রাইক হলো, এই হয়টি। না তুমি তুমি ওই যে প্রশ্নটা তোমায় করছিলাম সেটা হচ্ছে যে এই যে সর্বব্যাপী সবাই যে সে আন্দোলনে যুক্ত ছিল এবং সারা ভারতবর্ষ ভেঙে পড়েছিল আন্দোলনে, এই ব্যাপারটা এতটা সর্বব্যাপী ছিল না তোমাদের এক্সপিরিয়েন্সে। তুমি বলেছিলে যে ওটা পরবর্তীকালে ইতিহাস বইতে ওরমভাবে লেখা হয়েছে। হয়তো প্রতিটি ভারতবর্ষের যেহেতু অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, অর্থাৎ তার প্রতিটা ভারতবর্ষেরই তাতে মরাল সাপোর্ট ছিল, এক্সেপ্ট ফর দি নেটিভ প্রিন্সেস। নেটিভ স্টেটসের যে সমস্ত রাজারা যারা ছিল, তারা তো কোনো সময় ইংরেজি থেকে চলে যায়, তাদের কোথায় যদি বাদ দাও, সাধারণ মানুষ তারা নিশ্চয়ই। আর হচ্ছে গান্ধী মহারাজকে তখন যে শ্রদ্ধা, যে বিশ্বাস তিনি অর্জন করেছিলেন, কোনো মানে রাজনৈতিক নেতা তা কখনো পেরেছেন বলে আমার মনে হয়। সেই সময় সবাই তার প্রতি শ্রদ্ধা তিনি বলছেন অতএব, কিন্তু মানে কাজে কমবে তার সঙ্গে ইনভলভ হওয়া, দ্যাট ইজ ওয়ান থিং। আমার পক্ষে মরাল সাপোর্ট আমি দিলাম সে একটা জিনিস, আর আমি তোমার সঙ্গে পাশে দাঁড়িয়ে তোমাকে সাহায্য করবো সেটা কি জানা যাচ্ছে। এই পাশে দাঁড়িয়ে যেটা, এটা সংখ্যায় অত্যন্ত কম ছিল। হয়েছে আন্দোলন, অবশ্যই আন্দোলন হয়েছে, মিদনাপুর তৃণমূল আন্দোলন হয়েছে, মানুষজন অনেক মারা গেছে, মানুষ কিছুই পরে নিয়ে কথা বলা যাবে না, কিন্তু বৃহত্তর জনসাধারণ তারা এই সমস্ত আন্দোলনে খুব বেশি একটা অংশ নেয়নি। এবং এই পরবর্তীকালে জানবে এই যে ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষ তো 47 সালেতে কেবলমাত্র একটা ভারতবর্ষ স্বাধীন হয়নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে
আমাদের এই অর্থনৈতিক অবস্থাটা এমন একটা পর্যায়ে এসে পৌঁছলো, হুম যখন যে যেখানে সব দেশ স্বাধীন হয়ে গেল, হুম এই ধরো শ্রীলঙ্কা স্বাধীন হলো, ওদের স্বাধীন হলো, আমরা স্বাধীন হলো, এরকম কত দেশ। হুম কাজে সেই স্বাধীনতাটা যে এর ফলে এসেছিল তা নয়, হুম অর্থনৈতিক কারণে ইংরেজের পক্ষে, ইংরেজ হচ্ছে সবচেয়ে তাদের পক্ষে, কিংবা আমেরিকার পক্ষে, যেমন ধরো ভিয়েতনামের, হুম এই যে ব্যাপারটা তাদের পক্ষে আর রাখা সম্ভব ছিল না, ইম্পসিবল। বরঞ্চ এটাকে যদি একটুখানি অন্য ভাবেতে আমরা যাই, তাহলে খানিকটা তো কন্ট্রোল থাকবে। যেমন এই কমানওয়েলথের ভেতর তো হয়, এসো সবাই থাকে, হ্যাঁ তুমি স্বাধীন হয়েছো ঠিক আছে, আমি আর তোমাদের রাজা নয়, এসো আমরা কমানওয়েলথের ভেতর থাকি। এইরকম ধরনের ইতাদের ভিডিও বাজিয়ে দিকে রাখা, এর দিকে তারপর মিলিটারিতে যখন তোমার এখানে ভারতবর্ষেতে এই বিশাল লোক সংখ্যার পরিপ্রেক্ষিতে কজন ইংরেজ এখানে ছিল। আমরা যদি 5-7 হাজার ভারতীয় মিলে একটা ইংরেজ কিনে ফেলতো, এখানে যে ইংরেজ ছিল, তাহলে আমরা ওয়ান নাইট ছাড়ি। হ্যাঁ কিন্তু তাকে হয়েছিল না ওই কজন ইংরেজ আমাদের এই এত লক্ষ লক্ষ ভারতীয়কে প্রধানত রেখেছিল। আমরা কিছু হুম হুম এইসব জিনিসগুলো ভাববো। আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে ইতিহাস লেখা হয়েছে যে একজন রাজাকে কেন্দ্র করে, বা একটা কেবলমাত্র পলিটিক্যাল হিস্ট্রি লেখা হয়েছে আমাদের বা পড়ানো হয়েছে, কারণ সেটা ইউরোপিয়ান স্ট্রাকচার। তার এটাই হচ্ছে যে আমরা আমাদেরকে যেভাবে চিরকাল দেখানো হয়েছে যে গ্লোরিফাই করে, বাস্তবের সঙ্গে সেটা অনেকটা আলাদা। এই জায়গাটাতে আমরা একদম বাস্তবের সঙ্গে শুধু আলাদা নয়, সেটা হচ্ছে দেখো, যদি বলতে হয় ইতিহাসের নির্মাণ যদি বলো, তাহলে বিভিন্ন দেশের প্রেক্ষিতে যে ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো, ইতিহাসের যে সব দেশেই এটা হয়েছে, একটা সেন্ট্রিক হিস্ট্রি তৈরি করে। আমি যেটা এই সেন্ট্রিকের কথাটা বলতে চাইছিলাম, একটা সেন্টার কেন্দ্রিক ইতিহাস নির্মাণের প্রবণতা। এবং তুমি যদি আজকে এই 2021-এর 14ই মার্চ, তুমি যদি আজকেও সারা ভারতবর্ষে এই ইতিহাস পড়ানো ক্যারিকুলামের সিলেবাস গুলো দেখো, আমরা সেই ইতিহাসকেই ফলো করছি। প্যারালাল হিস্ট্রি, যে প্যারালাল হিস্ট্রিটা খুব জরুরি, যে জরুরি এই কারণে তাদের মনে হয়েছে যে আমাদের শিক্ষা, যারা শিক্ষাবিদ, যারা এই শিক্ষা নীতি তৈরি করেন, তাদের মনে হয়েছে ওটা খুব জরুরি নয়। কিন্তু যেটা সবচেয়ে জরুরি, এই ইতিহাসটাকে বারবার করে মনে রাখা। উনি একটা জায়গায় একটা চমৎকার কথা বলেছেন, আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, যে উনি বলছেন ভারতবাসী ভার্সেস ইংরেজ কতজন। একেবারে আমি যদি 1941 সালের জনগণনাটাকে ধরি, অবিভক্ত বাংলা, এবং শুধু বাংলা কেন, অবিভক্ত সমস্ত ভারতবর্ষে যদি 1941 সালের সেন্সাস দেখি, তাহলে আমরা যদি 10 জন করেও মানে একটা ইংরেজের পিছনে লাগতাম, তাহলে ইংরেজ অনেক, উনি একটা জিনিস বলেছিলেন যে তাহলে অনেক আগেই আমাদের স্বাধীনতা প্রাপ্তি হতো। তার হয়নি কেন? এই যে ব্যর্থতাটা, যেটা আমরা কিছুক্ষণ আগেও একটা জিনিস বলছিলাম, যে জনগণকে জোড়া যায়নি। তিনি শুনেছেন এবং তিনি একটা জায়গায় এই একটা চমৎকার কথা বলেছেন, যে আমি তোমাকে মরাল সাপোর্ট দিচ্ছি, তার অর্থ নয় কিন্তু তোমার পাশে পাশে দাঁড়িয়ে তোমার কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছি। এই যে হয়নি, এই না হওয়ার পিছনটাই হচ্ছে সবচাইতে আমাদের ব্যর্থতার কারণ। এবং সবচাইতে বড় কথা, যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের কথা বলা হলো, এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেছিলেন 6 আগস্ট 1942। এবং এই কুইট ইন্ডিয়া মুভমেন্টে এক একটা দিক ভেসে আসলো। কিরকম করে ভেসে আসলো, যে দেখো
একদিকে মুসলিম লীগ লড়ছে, একদিকে হিন্দু মহাসভা লড়ছে, একদিকে ইম্পেরিয়াল পুলিশ এবং ব্রিটিশ আর্মি, ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশ ভার্সেস ইন্ডিয়ান আর্মি লড়ছে মানে তাদের ক্ষমতার দিকে প্রত্যেকের একটা সেন্ট্রিক জায়গা নিয়েছে। এই সেন্ট্রিক জায়গা নিয়ে সুভাষ বোস কিন্তু রেঙ্গুনের দিক থেকে এগিয়ে আসছেন। আজাদ হিন্দ ফৌজ, এখন তো ওয়েব সিরিজও বেরিয়ে গেছে ফরগটন আর্মি। চাপটা ছিল কিন্তু সেই দিক থেকে সবচাইতে বেশি প্রবল। ইতিহাস সেই কথাটা বলে যে এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের ফলে একটা জিনিস হলো, রুজভেল্ট পর্যন্ত চাপ দিলেন ওর এটা ইন্ডিয়ান ডিমান্ড মেনে নাও, সমস্ত একে করে নাও, করা হলো না। কারণ ব্রিটিশ বললো যে যুদ্ধ শেষ হোক, তারপরে আমরা ভেবে দেখবো, আগে যুদ্ধ শেষ হোক। মানে ওদের মাথায়, ওরা লুট করতে এসেছিল, এই লুটের যে সাইকি, এই সাইকিটা ওদের মাথায় এত ভাবে বসে গেছিল 1857 পরে। 1857 পরে আর কোনো মহাবিদ্রোহ হয়নি। 1857 মহাবিদ্রোহের ফলে ওরা বুঝে গেছিল যে আমাদের দিন বোধহয় শেষ হয়ে এসছে। ফলে ওরা আরো বেশি করে ওদের শাসনতন্ত্রটাকে এইভাবে তৈরি করলো। এবং অবশ্যই এর পিছনে আমাদের মানে ভারতীয় বুদ্ধিজীবীদের একটা অংশ, তারা ব্রিটিশকে সমর্থন দিয়েছিলেন নানা বুদ্ধিজীবী এবং ব্যবসায়ীরা, যেটা এত একটা বিউটি ভারতবর্ষে, এই ডাইভার্সিটিটা হচ্ছে বিউটি, সেটাকে নষ্ট করে একে অপরকে লড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টাটা, সেটা সেই সময় থেকে সুনিপুণভাবে করে আসা হয়েছে। এবং ভারতবর্ষ ভাগের সময়তেও যেমন সেটা একটা মানে অশিক্ষা, মানে ভারতবর্ষের কালচারাল যে দিকটা, সেটার প্রতি অশিক্ষা, তার যে ছাপটা আমরা পেয়েছি এবং তার প্রভাব আমরা এখনো প্রতিদিন, আজকে যুদ্ধ আমাদের কাছে থ্রেট, আমাদের বাজেটের আমরা যতদিন 90% না পর্যন্ত আমাদের বাজেটের 90% যুদ্ধ খাতে যায়। এবং তার জন্য ভারতবর্ষে যথেষ্ট রিসোর্স থাকা সত্ত্বেও বিদ্যালয় নেই, রাস্তা নেই, চিকিৎসা ব্যবস্থা নেই। সমস্ত কিছুর পেছনে কিন্তু এই ধরনের এই যে একটা মানে বিদেশি, নিজের স্বার্থ রক্ষার জন্য বিদেশি শক্তিকে সাহায্য করার যে মেন্টালিটি বিভিন্ন ক্ষেত্রে, এখনো আমরা তার ফল ভোগ করে যাচ্ছি। এইরকম বিভিন্ন আলোচনা কিন্তু চণ্ডীমণ্ডপে চলতেই থাকবে, আপনারাও থাকবেন কিন্তু। আর তার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে। বলাই বাহুল্য যে আজকের এই আলোচনাটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার ইত্যাদি করে সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। আর আপনাদের মতামতটাও কিন্তু আমরা শুনব, কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। চণ্ডীমণ্ডপের একটাই মোটো, আড্ডা হোক, বিতর্ক হোক। ধন্যবাদ। আকাশবাণী, কলকাতা।